ওকে, সো আমাদের সেকশন 4 থেকে শুরু করব। সেকশন 4। ওকে ওকে, সো বলেন তো সেকশন 4 কিভাবে করা যায়? এখানে বলা আছে যে the acreage of Hope Town, a town in Lewis County, uh, is equal to 20% of acreage of a region that is in Lewis County but not in Hope Town. হুম, আচ্ছা, তো আমরা ধরে নেই পুরো কান্ট্রিতে আছে হচ্ছে কি 100 জন। পুরো কান্ট্রিটা জায়গাটা টোটাল হচ্ছে 100 জন। হ্যাঁ, 100 জন। আচ্ছা, আবার হচ্ছে গিয়ে লুইস দাঁড়ান দাঁড়ান। হোপ টাউন। হুম, তারপর আচ্ছা, আর হোপ টাউনটা হচ্ছে গিয়ে ওই লুইসের ভিতরে কোন একটা হ্যাঁ, মানে টাউন। মানে পুরো এটা পুরোটা হচ্ছে কান্ট্রিটা হচ্ছে লুইস। লুইস হ্যাঁ, এই আর কান্ট্রিটা হোপ পুরোটা টাউনটা এটা এটার হচ্ছে ভিতরে, 100। হোপ টাউনটা এর ভিতরে কোনো একটা জায়গায়, সেটা কত পার্সেন্ট? সেটা 20%। 20%। তাহলে এই টোটালটা হচ্ছে 20, তাই না? ভাইয়া হ্যাঁ, 20 না বলছে হোপ টাউন না? এই যে বলছে দেখেন, দ্য অ্যাক্রস অফ হোপটাউন, এই যে এটা তো হোপটাউনই তো বললাম, লুইসের ভিতরে হোপটাউন, বুঝেন নাই? বলছে এন টাউন অফ লুইস কান্ট্রি, লুইস কান্ট্রি পুরোটা ধরলাম, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 20% অফ দ্য অ্যাকর্স রিজিয়ন দ্যাট আর দ্যাট ইজ ইন লুইস কান্ট্রি, যেটা লুইস কান্ট্রির মধ্যে আছে বাট নট ইন হোপটাউন, হোপটাউনের মধ্যে নাই। ঠিক আছে, তাহলে ওই জিনিসটা আমাকে বলছে যে অ্যাক্রস অফ হোপটাউন, এই দেখেন এই যে হোপটাউন যেটা আছে এটা হচ্ছে এ টাউন ইন লুইস কান্ট্রি ইজ ইকুয়াল টু 20%। টাউনের কত পার্সেন্ট হোপটাউনটা? 20%। 20%, এটাই লিখছি এ পর্যন্ত। ওকে, তারপর বলেন। আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে বলা হচ্ছে যে মানে 20% of acreage is region that is not but not, এই যে not in the হোপ টাউন। তাহলে আমার মানে ওই এই 20% হচ্ছে গিয়ে আপনার হোপ টাউনে আছে কিন্তু লুইসে নাই। তাহলে এটা লুইসে নাই, বাট এটা ভিতরে কান্ট্রির ভিতরে আছে, বাট ভিতরে হোপটাউনে আছে, আছে, লুইসে তার মানে নাই। টোটাল হচ্ছে কি আমার 120 জন মানুষ আছে ওই হ্যাঁ, পুরো কান্ট্রিতে। হ্যাঁ, এই আচ্ছা, জিনিসটা ধরতে হবে, তাহলে পুরো জিনিসটা 100 না, এর ভিতরে যে 120 আছে, এই 20টা কি আসলে তার সাথে ইনক্লুডেড, লুইসের হ্যাঁ, সাথে? এক্সক্লুডেড। ইনক্লুডেড না, এটা কি বুঝতে পারছি সবাই? এই যে 20% আমরা কোশ্চেনে এই জায়গাটার মধ্যেই হচ্ছে পাজেলের খেলাটা। এখানে বলছে দেখেন, এই 20% হচ্ছে এই আমার হোপ টাউন, বাট এখানে বলে দিছে দ্য অ্যাক্রেস অফ দ্য রিজন দ্যাট ইজ লুইস কান্ট্রি, এই যে 20% সেটা লুইস কান্ট্রির মধ্যে আছে বাট নট ইন দ্য হোপটাউন, হোপটাউনের মধ্যে না। মানে এই 100 যেটা টোটালটা, এটা কি হোপটাউনের সাথে ইনক্লুডেড নাকি এক্সক্লুডেড? ইনক্লুডেড না। এক্সক্লুডেড। এখন ইনক্লুডেড বলছে, তাহলে এই টোটাল যে এরিয়াটা, এই এরিয়াতে কতজন মানুষ আছে? 120 জন। 120 জন। তার মধ্যে লুইসে আছে 100 জন, হোপটাউনে আছে 20 জন। এখন প্রশ্নতে কি বলছে? আচ্ছা, যেটা হচ্ছে কি বলা আছে যে লুইস কান্ট্রিতে নাই কিন্তু হোপ টাউনে আছে, তাহলে এরকম একটা কোয়ান্টিটি বের করতে বলছে। তাহলে হচ্ছে গিয়ে লুইস কান্ট্রিতে নাই আর হোপ টাউনে আছে এরকম হচ্ছে গিয়ে 20, আর টোটালটা হচ্ছে গিয়ে 120, মানে 20/120 গুণ 100%। হ্যাঁ, তাহলে এই জিনিসটাই ধরাটাই দরকার ছিল। তাহলে এখানে তাহলে কত আসে? এখানে হচ্ছে সামথিং অ্যান্সার 12, 2 16.67, 16.67। 67%। তাহলে এটা বি থেকে বড়, বি হচ্ছে বড়। ওকে, কারো যে কোনো কোশ্চেন থাকলে বলেন, বুঝতে পারি কিনছি নাকি পারি নাই। ভাইয়া জাস্ট ওই যে 20% অফ দ্য অ্যাক্রেজের পর থেকে লাইনটা একটু বুঝাই দেন। অঙ্কটা বুঝছি বাট লাইনটা ওয়ার্ডটা ধরতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এটা অর্জিত বলেন তো, আপনার আপনার ভাষ্য মতো বলেন দেখি। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলতেছে দ্য অ্যাক্রেজ অফ হোপ টাউন, এ টাউন ইন লুইস কান্ট্রি। আচ্ছা, হোপ টাউন হচ্ছে কি লুইসের একটা কান্ট্রি, সরি একটা টাউন, ঠিক আছে, লুইস কান্ট্রি একটা টাউন। আচ্ছা, ইজ ইকুয়াল টু 20% অফ অ্যাক্রেজ অফ দ্য রেজিয়ন। তাহলে এই অ্যাক্রেজের মধ্যে আপনার 20% মানুষজন আছে এই হোপ টাউনে। আচ্ছা, দ্যাট ইজ ইন লুইস কান্ট্রি বাট নট ইন হোপ টাউন। আচ্ছা, নটটা একটু পরে আসি। তাহলে আপনার পুরা হোপ টাউনে মানুষজন কত আছে? 100, আমরা টোটাল 100 ধরে নিই সব সময়। আচ্ছা, তাহলে এখানে ধরেন লুইসে পুরাটা আছে 100 জন। আচ্ছা, তারপর বলছে যে 20% মানুষটা এখানে কি আছে? এখানে বলতেছে অ্যাক্রেজ অফ দ্য রিজিয়ন। তাহলে অ্যাক্রেজ অফ দ্য রিজিয়ন কি? আপনার হোপ টাউন। তাহলে হোপ টাউন আবার কত আছে? 20 জন, বাট নট ইন হোপ টাউন। তার মানে আপনার এই 20 জনটাই 100-র মধ্যে নাই। ঠিক আছে, এই 20 জনটা কমপ্লিটলি আলাদা, এই লুইসের মধ্যে নাই কিন্তু হোপ টাউনে আছে। একদম বাংলা কথা।
ঠিক বাট আছে? আপু এখানে বাট নট ইন হোপ টাউন কেন? তার মানে তো বুঝতেছে যে হোপ টাউনে নাই। এই যে এখানে দেখেন, এই যে 20% অফ দ্য acreage অফ দ্য রিজিয়ন দ্যাট ইজ ইন লুইস কান্ট্রি বাট নট ইন হোপ টাউন। তাহলে আপনার এই জিনিসটা বলা হচ্ছে যে হোপ টাউনে আছে কিন্তু লুইসে নাই, একই কথা। হোপ টাউনে যেটা আছে 20 আছে, সেটা তো লুইসে নাই। তাহলে সেটা আপনি কি এখন পুরোটা যদি মানে কান্ট্রিটা এই দুইটা যে আলাদা আলাদা সত্তা এটা বোঝানোর জন্য ঘুরে এসে এখানে কথা বলছি। এটা যদি হ্যাঁ, সরাসরি বলতো আপনাকে পাজলে ধরতেন এটাকে। না, মানে জিনিসটা জিনিসটা এভাবে বলতেছে যে জানেন না এই 20% অফ ডেটা এইটুকু আপনি নিজে বুঝেন না, বুঝেন হ্যাঁ তো। বাট এই জিনিসটা দিয়ে বুঝাইছে যে সে আসলে লুইস টাউনে যেটা ডেটা আছে হোপ টাউনের ডেটা আলাদা, এটা দুইটা ভিন্ন পুরাটা ডেটা। আলাদা একদম। বুঝতে পারছেন? আপনি পুরো কান্ট্রির জন্য 100 ধরে নিয়েছিলেন, আর 20 হচ্ছে কি হোপ টাউনের জন্য ধরবেন। ঠিক আছে, তার মানে আপনার টোটাল জনসংখ্যা হচ্ছে কি 120। আচ্ছা, এখন বেশ। বলছে যেহেতু নট বলছে, তাহলে আপনার যেটা এখন এক কোশ্চেনে আসেন, দ্য অ্যাক্রেজ অ্যাজ এ পার্সেন্ট। এখন পার্সেন্টের একদম নর্মাল ইনক্রিজিং ডিক্রিজের যে সূত্রটা, তাহলে হোপ টাউন হচ্ছে কি 20 ছিল, আর টোটাল হচ্ছে কি 120। তাহলে টোটালের 20% হচ্ছে কি, মানে হ্যাঁ, টোটালের 20 জন কত, এখন কত পার্সেন্ট সেটাই ডিপেন্ড করতে এই যে এন্টায়ার হচ্ছে টোটাল। হ্যাঁ। বুঝছেন? ওকে, আর কারো সমস্যা? ওকে, আশা করি নাই। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা করছিলাম স্পেশাল সেকশনে। তারপরে হ্যাঁ, পড়েন, কোশ্চেন পড়েন, তারপরে বোঝান। বলেন অজিতাবু। আচ্ছা, during a certain month 20% of electricity bill used by a household was used by water heater. আচ্ছা, তাহলে আমার ওয়াটার হিটারে হচ্ছে গিয়ে আপনার 20% ইউজ হয়েছে, আর বাকিটা হচ্ছে কি এখানে বলা আছে যে বাকিটা আপনার the cost per kilowatt hour of the electricity used by water heater was half the cost of the rest, the cost kilowatt hour of the rest of the electricity used. For that month, the cost of the electricity used by the water heater was what fraction? The total electricity used by the household. আচ্ছা, ওয়াটার হিটারে যদি 20, আচ্ছা ওয়াটার হিটারে যদি 20% ইউজ হয়ে যায়, বাকি হাউস হোল্ডে আপনার 80% ইউজ হয়েছে। তাহলে আমি টোটাল ধরতেছি কত? 100। টোটাল 100 টোটালে ধরবো, কারণ আমরা 20% জানি 100 ধরি পার্সেন্টে। তাহলে টোটালের 20% কিসে ইউজ হয়? ওয়াটার হিটারে। ওয়াটার হিটার। তাহলে 20, আর বাকি তাহলে হোমের জন্য, বাকি হোমের 80% জন্য হচ্ছে 80। হোমটা। এখন প্রশ্ন ভাঙেন। দ্য কস্ট এখন পার কস্ট কিলোওয়াট আওয়ার অফ ইলেকট্রিসিটি ইউজড বাই ওয়াটার হিটার ওয়াজ হাফ অফ দ্য ওয়াটার, মানে এটা কি যেটা আছে কস্টটা ইউজ হয়েছে সেটার কতটুক ইউজ, মানে কস্ট আসে 10। এর হাফ। হাফ না? হ্যাঁ, তাহলে হাফ মানে 10। আর হোমেরটা কি? হোমেরটা তো হোমের মতো, হোমেরটা বাকিটা নিয়ে যা কিছু আছে বলছে? তাই। না। তাহলে হোমেরটা হচ্ছে 80 হইলো। এখন কোশ্চেন পড়েন। What is the fraction of total? What is the fraction of cost of the electricity used by household? তাহলে household এর cost ছিল কত? 10। সরি, হ্যাঁ, household এর cost ছিল 80 আর যোগ 10, তাহলে টোটাল কস্ট কত ছিল household এ? 90। টোটাল হচ্ছে 90। আর হ্যাঁ, আর ওয়াটার হিটারের জন্য কতটুকু ইউজ হয়েছে? সো 10। আমাকে জিজ্ঞেস তাহলে করছে কি? 10/90। আমাকে জিজ্ঞেস করছে দ্য কস্ট অফ দ্য ইলেকট্রিসিটি ইউজড বাই ওয়াটার হিটার ওয়াজ, ওয়াটার হিটারটা ওয়াজ হোয়াট ফ্র্যাকশন অফ দ্য কস্ট অফ দ্য ইলেকট্রিসিটি। তাহলে টোটাল হাউস হোল্ডে আমার ইলেকট্রিসিটি ইউজ হয়েছিল 90, তার মধ্যে আমার হচ্ছে ওয়াটার হিটারের জন্য আসছিল 10, এই জন্য 1/9। যদি এরকম হতো হোমের জন্য কত হতো, তাহলে 18/90, তাহলে 8/9 হতো। বুঝতে পারছি? ভাইয়া হুম। এই যে সেকেন্ড লাইনে বলছে না যে ওয়াটার হিটার হচ্ছে যে রেস্ট অফ দ্য ইলেকট্রিসিটির হাফ, হ্যাঁ, এই যে তার তার যে ইলেকট্রিসিটি আছে এটা বলছে কিন্তু তো। হোমের না। The cost per kilowatt hour of electricity used by the water heater was half the cost of electricity, half the kilowatt hour of the rest of the electricity use। মানে ইলেকট্রিসিটি ইউজ বলতে সে আসলে যে ইলেকট্রিসিটি ইউজ করছে, ঠিক আছে, সে যে ইলেকট্রিসিটি ইউজ করছে ওয়াটার হিটার, তার কতটুক পর্যন্ত বিল আসছে, কত পার্সেন্ট, কতটুক কস্ট আসছে, কতটুক। সে তো ইলেকট্রিসিটি ইউজ করছে, এখানে আগে বলে দিছি। এটা কিন্তু ইলেকট্রিসিটি বলতে বলতে তার ইলেকট্রিসিটির কথা বলছি, ওয়াটার হিটারের। আর হাউস হোল্ডেরটা কোনো কথা বলে না। হাউস হোল্ড তাহলে যেটা আছে পার কিলোওয়াটে সে 1 কিলোওয়াট করেই হইতেছে, বুঝা গেছে। আর সে হচ্ছে 0.5 কিলোওয়াট করে নিচ্ছে পার কিলোওয়াট আওয়ার। তাহলে সে নিতেছিল কি পার কিলোওয়াটই 80 থেকে 80, আর সে হচ্ছে কিলোওয়াট থেকে কত কমে গেছে, কতটুকু 50%। বুঝা গেছে? হুম।
এটা আসলে তার কথাই বলছে, শুধু ওয়াটার হিটারের কথাই বলে গেছে এখানে। এখানে কি হাউস হোল্ডের কথা বলছে এখানে? বুঝছেন? ওকে, কারো কোনো কোশ্চেন? না ভাইয়া। ঠিক আছে। হুম, হ্যাঁ বলেন। Greg's weekly salary is 187, which is the 15% less than Carla's weekly salary. তাহলে হচ্ছে কি আমার ইকুয়েশন 0.85x is equal to 187. আচ্ছা, এইটা জিনিসটা হচ্ছে কি, আমি ধরে নিই, ধরেন হচ্ছে এখানে বলছে যে গ্রেগ উইকলি স্যালারি, আমাকে বলছে যে গ্রেগস উইকলি স্যালারি ইজ হচ্ছে 187 ইজ উইচ ইজ 15% লেস দেন দ্য কার্লাস উইকলি স্যালারি। তাহলে ধরেন কার্লাস উইকলি স্যালারি তাহলে 15% লেস, তাহলে কার্লাস এটা বলতে পারি, ধরেন কার্লাস উইকলি স্যালারি হচ্ছে কে, এর হচ্ছে 0.85, 15% লেস মানে কি বিয়োগ হয় না 1 থেকে, হ্যাঁ 0.85 সমান সমান কত পাইছি, 187. 187। এইটুকু জাস্ট আমি এখান থেকে পাইতেছি। হুম তাহলে কার্লারটা কত, 220 জাস্ট ভাগ দিলে হয়ে যাবে। ভাগ দিলে কত আসে, 220. 220 আছে। ওকে, এখন এইটুকুতে আমরা জাস্ট বুঝছি ইফ কার্লাস উইকলি স্যালারি ইনক্রিজ বাই 10%, তাহলে সে ইনক্রিজ কত করছে 10%, তাহলে 10% ইনক্রিজ করলে কত বাড়বে, 220. ছাড়া 22 বাড়বে না? হ্যাঁ না ইনক্রিজ করছে 110। ইনক্রিজ বাই 10%, 10% ইনক্রিজ করলে কি এক ঘর আগাবে না? হ্যাঁ এক 22 ঘর আগালে হবে। কত বাড়ছে, 22 বাড়ছে। 22 বাড়লে কত হয়েছে এখন, 242. 242। বুঝা গেছে? 42 আমরা ক্যালকুলেটর তো লাগাই না, এখানে এইটুকু বলছি। বাই হোয়াট পার্সেন্ট মাস্ট গ্রেগ উইকলি স্যালারি ইনক্রিজ ইন অর্ডার টু ইকুয়াল, তাহলে ইকুয়াল টু কার্লাস নিউ স্যালারিতে যাইতে, তাহলে গ্রেগের আগের গ্রেগের উইকলি স্যালারিতে আগে কত ছিল, 187। এখন 187 তো আগে ছিল, এটা থেকে এখন যাইতে হবে কোথায়, 242। তাহলে এটা হচ্ছে ইনক্রিজের সূত্র। ইনক্রিজের সূত্র কি থাকে, 187 ডিভাইডেড বাই নিচে বড়টা না ছোটটা হবে, ছোটটা ইনটু 100%। তাহলে আমার যেটা আসবে, এটা কত আসে আনসার, এটা The nearest tenth of a person বলছে তাহলে 29.4. 29.4%। ওকে, তাহলে আবার বলি, বলছে গ্রেগস উইকলি স্যালারি ইজ 187, তাহলে 187 গ্রেগের আছে, ইজ উইচ ইজ এই ডেটাটাই 15% লেস দেন দ্য কেরালাস উইকলি স্যালারি। তাহলে 15% লেসের সূত্রটা লিখছি, যে কোনো কেরালার স্যালারি থেকে 15% লেস ইকুয়াল টু আবার এই ডেটাটাই। তাহলে কেরালার স্যালারি আমি পেয়ে গেছি, গ্রেগের স্যালারিও জানি। এখন বলছে কেরালার স্যালারি আবার 10% বাড়াইছি, তাহলে আমরা জানি 10% মানে এক গড় বাড়বে, এক গড় বাড়া মানে 22, তাহলে 22 হচ্ছে বাড়বে, টোটাল অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পর নতুন আসছে এটা। এখন আমাকে বলছে এটা আসলে কত পার্সেন্ট বেশি, নতুন স্যালারিতে যাইতে এই গ্রেগের কত কত আসলে বাড়তে হবে, এই জিনিসটা বের করতে বলছে, এবং এটা আমরা ইনক্রিজের সূত্র দিয়ে ইজিলি করে ফেলছি। কারো কোনো কোশ্চেন? না ভাই। ওকে, বলেন। One day in 1997, at a gas station in the United States near the border of Canada, gasoline was selling for 1.20 per gallon. Acha. On that day, $1 could be exchanged for 1.25 Canadian dollars. Acha. If gasoline was being sold at an equivalent rate at a gas station across the border in Canada, which of the following calculation in Canadian dollars for a liter of gasoline at the Canadian gas station that day? আচ্ছা, তাহলে এক ইউএস ডলার হচ্ছে গিয়ে 1.25 কানাডিয়ান ডলার। তাহলে 1 ইউএস ইজ ইকুয়াল টু 1.25 কানাডিয়ান ডলার। আচ্ছা, তাহলে 1.20 যেহেতু ইউএস ডলার কত হবে, 1.20 গুণ 1.25। 1.20 গুণ 1.25। হ্যাঁ, আচ্ছা, আবার বলছে যে 1 গ্যালন ইজ অ্যাপ্রক্সিমেটলি 3.785, তাহলে 3.785 ডলার মানে লিটারের জন্য কত আমাকে হবে? বলছে যে এত টাকা এখন আমার কাছে টোটাল আছে, ঠিক আছে, আমি এক্সচেঞ্জ করার পরে এত টাকা পাইছি। কোশ্চেন বলছে which of the following calculation approximately the price of Canadian dollar for a liter of gasoline
গ্যাস স্টেশন কতগুলা মানে কত লিটার আমি গ্যাস স্টেশন থেকে লিটার নিতে পারবো। তাহলে আমি নরমালি হচ্ছে এত টাকাকে যদি আমি হচ্ছে টোটাল এই এই যে এটা দিয়ে ভাগ। তার কত লিটার এটা দিয়ে যদি ভাগ দিই তাহলে বুঝে যাবো যে আমার আসলে কতটা নিতে পারবো, এই জিনিসটাই বলছে। সো এটা জাস্ট হচ্ছে এটাকে বলে যে হচ্ছে কনভার্সন ম্যাথ, ঠিক আছে। সো কনভার্সন ম্যাথের পাজেলে আসছে কেন, কারণ অনেকে হচ্ছে ইকুয়েশনটা ভুল করবে, এই জন্য এই তিনটা ইকুয়েশন নিয়ে আসলে ভিন্ন ভিন্ন দিছে। সো আমরা জানি কোনো একটা যদি নর্মালি বেসিক সেন্সে কাজ করি, কোনো একটা জায়গায় গেলে আমার টাকার সাথে আসলে ডলারটা সাথে মানে গুণনই হয়, তাই না? আমার ডলারের টাকা বাংলাদেশের টাকা ওই দেশে ইউএস এর সাথে কি এটা গুণ হয়ে যায়, যে ধরেন 108 গুণ টাকা হবে। ওই দেশের সাথে 10 ডলারের সাথে 108 ইন্টু 10 হয় না? হ্যাঁ। সো গণিত হয়, তাহলে টোটালতে ভাগ দিব, এটা হচ্ছে জাস্ট কনভার্সন ম্যাথ। ওকে, আশা করি প্রবলেম নাই। 5 করেন। আচ্ছা, a traveler purchased a gift item at a store in country D, paying only the cost of the item with no taxes other change. The traveler paid with 100 unit US dollars and received back to the correct change the amount of 203 units of country D's currency based on the currency exchange rate that day. দাঁড়ান, ওকে ঠিক আছে, তো বুঝাই বলেন কি বলতেছে। আচ্ছা ভাই, এখানে বলছে যে ট্রাভেলার যখন হচ্ছে কি একটা কান্ট্রি ডি থেকে একটা পারচেজ করবে তখন, আচ্ছা, হুম তখন হচ্ছে কোনো ট্যাক্স চেঞ্জ হবে না। দ্য ট্রাভেলার যখন 100 ইউনাইটেড ডলার পে করবে তখন আহ, সে ব্যাক পাবে কারেক্ট এক্সচেঞ্জ 203 ইউনিটস। আচ্ছা, রিসিভড ব্যাক দ্য কারেক্ট চেঞ্জ। হ্যাঁ, এটা বুঝি নাই। আর কেউ আছেন ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না? ওকে, এ ট্রাভেলার পারচেজ এ গিফট আইটেম এট এ স্টোর ইন কান্ট্রি ডি, পেইং অনলি দ্য কস্ট অফ দ্য আইটেম অ্যান্ড উইথ নো ট্যাক্সেস অর আদার চার্জ। শুধুমাত্র যে আইটেম আছে সেটার জন্য সে পে করবে, অন্য কোনো চার্জ দিবে না। দ্য ট্রাভেলার পেইড উইথ $100 ইউনাইটেড স্টেট ডলার অ্যান্ড রিসিভ ব্যাক দ্য কারেক্ট চেঞ্জেস ইন দ্য অ্যামাউন্ট অফ 203 ইউনিটস অফ কান্ট্রি ডি কারেন্সি বেসড অন দ্য কারেন্সি এক্সচেঞ্জ রেট দ্যাট ডে, সেই অনুযায়ী সে আসলে চেঞ্জটা পাচ্ছে। ওকে, which of the following statement individually provides sufficient additional information to determine the cost of the item? তাহলে একটা আইটেমের কস্ট কত, তাহলে আমরা বলতে পারতেছি 100-র মধ্যে আসলে কস্ট যেটা হবে প্লাস হচ্ছে আসলে তার চার্জ, মানে চেঞ্জ যেটা আসছে, চেঞ্জ যেটা আসছে, তাহলে এই 100 টাকার মধ্যে সে আসলে কস্টও পাচ্ছে আবার চেঞ্জ যেটা সেটাও দিয়ে দিচ্ছে, তাই না? আমার দরকার আসলে এই কস্টটা কত, চেঞ্জও সে ফিরে পাইতেছে। ওকে, তাহলে আমাকে হচ্ছে অপশনগুলো দিয়ে বলতেছে যে কস্টের আসলে ডিটারমিন করতে পারবো কোনগুলো দিয়ে আসলে স্পেসিফিক ভাবে, যেমন মানে $100 বেশি হলে এটা নরমালি পাইতেছে। এখন বলছে দ্য ইউনিট কস্ট অফ দ্য আইটেম ওয়াজ এত ইউনিট অফ দ্য কারেন্সি ডি কারেন্সি। ওকে, দ্য কস্ট অফ দ্য আইটেম ওয়াজ, যতগুলো কস্ট হচ্ছে এই আইটেমটা হচ্ছে 377 ইউনিট অফ কারেন্সি ডি কারেন্সি। আচ্ছা, ডি কারেন্সির জন্য 377 আছে। এখন বলুন তো এটা দিয়ে আসলে আমি ডিসিশন নিতে পারি কিনা যে আমি কস্ট আইটেম বের করতে পারবো কিনা? না ভাই, ওটা তো ইউনিট, কান্ট্রি ডিজ কারেন্সি তো আমরা জানি না। এই যে কান্ট্রি ডি তো বলছে ওটা তো 203 ইউনিট বলছে, $100 ইকুয়াল টু ওদের ইউনিট। $100 ইকুয়াল টু যদি 203 হয়, হ্যাঁ, $100 ইকুয়াল টু 203টা হইতেছে। এখন আমি যদি হচ্ছে 367 এই বেইজে 203-এর যদি 100 পাই, 377 থেকে কি এই সেম আইডিয়া করতে পারি না আমি কত টাকা দিয়ে পাবো? আমার কাছে এই এত ইউনিট এত টাকা দিয়ে পাই, এটুকু তো আমি শিওর পাই তো। তাহলে পার কস্ট আমি বের করতে পারবো না? পার কস্ট বের করলে এই 377টার কস্ট বের করতে পারবো না? আমি আমার কোশ্চেন হচ্ছে কস্ট বের করতে পারবো কি পারবো না সেটা বল। ধরেন আপনার কাছে 203টা কিনতে পারতেছেন 100 টাকা দিয়ে, একটা কিনতে পারবেন কত টাকা দিয়ে?
100 টাকা 100 দিয়ে বাই 100 টাকা দিয়ে 203টা কিনতে পারতেছেন, একটা কিনতে পারবেন কত 2 পয়েন্ট সামথিং দিয়ে না, না না 0.2 দিয়ে, তাহলে এত সেন্ট দিয়ে কিনতে পারতেছেন। তাহলে 300টা কিনতে পারলে জাস্ট 300 দিয়ে গুণ দিয়ে দিলেই তো পাচ্ছেন কত টাকা, নাকি ওকে নিয়ম পারবেন না? পারবো তো। আমরা কোশ্চেন কি, আমরা কস্টে আসতে পারবো, পারবো কি না? ওকে জি নিয়মে আসতে পারবো। আমাকে কোশ্চেন বলছে যে এডিশনাল ইনফরমেশন দিবে যেখানে আমি কস্টটা বের করতে পারবো কি পারবো না, নট অন্য কিছু। আপনাকে ম্যাথ করে দেখাইতে বলে নাই, তাহলে এটাতে পারবো, তাই না? জি ভাইয়া। এরপরে বলছে বেসড অন দ্য কারেন্সি এক্সচেঞ্জ রেট দ্যাট দ্য, ওই দিন অনুযায়ী এক ইউনাইটেড স্টেটস ডলার ওয়াজ ওর্থ 5.8 ইউনিট অফ দ্য কারেন্সি। তাহলে এক ইউএসডি সমান সমান বলছে 5.8। ওকে, তাহলে হচ্ছে 100 ইউনিটের জন্য, এই 100 ইউনিটের জন্য কি জাস্ট 100 দিয়ে পার ইউনিট যদি 5.8 হয়, পার ডলারে যদি 5.8টা পায়, তাহলে 100 ডলারে কত পাবো? পারবো না কস্ট বের করতে? হুম পারবো তো জি ভাইয়া। জাস্ট এখানে ইউনিট বের করতে পারবো, জাস্ট বের করতে পারবো কিনা এটা হচ্ছে ডিসিশন। এইসব মেথ আসলে এইভাবেই আসে। বলছে বেসড অন দ্য কারেন্সি এক্সচেঞ্জ রেট দ্যাট দ্য, ওই দিন অনুযায়ী বলছে 29 ইউনিট অফ কান্ট্রি ডিস কারেন্সি ওয়াজ 5 ইউনাইটেড স্টেটস ডলার। অর্থাৎ বলছে $5 29টা পাবো। তাহলে আমি যদি 203টাও নিই, আমি কি স্পেসিফিক বের করতে পারবো কিনা কত টাকা? হ্যাঁ $5 আমার হচ্ছে 29টা আছে, $100 কতটা আমি বের করতে পারবো না? হ্যাঁ তাহলে আমি জাস্ট একটা ডিসিশনে যেতে পারবো যে আমার কতটুকু আসতে পারবো কস্ট। তাহলে এখানে 3টা দিয়ে কি আমি ডিসিশনে পৌঁছাতে পারবো। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, ভাই কিছু বলবেন? ভাই আমি একটু বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে যেটা ওরা বলতেছে যে পেইড উইথ 100 ইউনাইটেড স্টেটস ডলার and receive back the correct change in the amount of 2003 units of country's this currency. আমরা কি এখানে 203 ইউনিট পাচ্ছি নাকি 203 ইউনিটের কারেন্সি পাচ্ছি ওদের দেশ থেকে? ওদের মানে দেশ ওটা থেকে আমরা হচ্ছে ওদের যে 203 ইউনিটের কারেন্সি যেটা সেটা পাচ্ছি। হ্যাঁ, আমি জাস্ট বাংলায় বললাম তো, 203 যদি কারেন্সি পাইও, আমি হচ্ছে 100 জন্য তো 203 পাই। আমাকে যদি বলে দেয় যে হ্যাঁ $1 সমান সমান আমার দেশে 5.8, ঠিক আছে, তাহলে হচ্ছে কি 100 জন্য কি জাস্ট ওই 203 এর সাথে 5.8 দিলেই তো আমি টোটালটা পেয়ে যাচ্ছি না আমার দেশের। মানে জিনিসটা বলছে যে আমি পারবো কিনা, কস্টটা বের করতে পারবো কিনা। ওদের কোশ্চেন হচ্ছে এটা যে আমি এক্সট্রা এডিশনাল ইনফরমেশন দিয়ে আমার দেশ অনুযায়ী কান্ট্রি দির জন্য আমি পারবো কিনা। কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা এই জাস্ট হচ্ছে তাদের আপনি লজিক্যালি চিন্তা করবেন। আর এইসব ম্যাথগুলো আসলে লজিক্যালি আসে, যেমন হ্যাঁ আমি নিচের কোনটা আসলে বের করতে পারবো কিনা। আপনাকে কিন্তু এখানে ম্যাথ করতে বলে নাই, বলছে এখানে একটাও। সো এই জন্য চিন্তা করতে হবে, বুঝতে পারছেন? ওকে ঠিক আছে। আরেকটা আসছে কনভার্সন ম্যাথ। হ্যাঁ করেন তো, অরিজিৎ বাবু বলেন, বা অন্যকে বলতেও পারতেন। হ্যাঁ, এখানে বলতেছে যে ইভেলিন দুইটা জমি কিনছে 1.5 একর এন্ড 0.5 একর। এখন হচ্ছে কি টোটাল এরিয়া বের করতে বলছে ইন স্কয়ার ফিটে। আচ্ছা, তাহলে এখানে বলা আছে 1 একর হচ্ছে গিয়ে 4840 স্কয়ার ইয়ার্ডস। তাহলে ওটা থেকে 1.5 একর কত? 1.5 একর হচ্ছে কি 7260 তাহলে আমরা স্কয়ার। এভাবে সরাসরি লিখতে পারি যে আমার টোটাল 2 একর কিনছে না? হ্যাঁ 2 একর, 2 একরে 2 একর তাহলে কিনছে, তাহলে 2 একর পার একর কত করে? আর একর হচ্ছে যে 4840 ইয়ার্ড। আবার বলছে আমাকে ইয়ার্ডে নিতে বলছে নাকি স্কয়ার ফিটে বলছে? আমি তো এখন স্কয়ার ইয়ার্ডে আছি। তাহলে 9 দিয়ে গুণ হবে। স্কয়ার ইয়ার্ডে আছে, তাহলে স্কয়ার ফিটে গেলে কি করতে হবে? 9 দিয়ে গুণ করতে হবে, তাই না? আমরা কি 3 দিয়ে গুণ দিব নাকি 9 দিয়ে? কারণ ফিট আছে শুধু, আর স্কয়ার ফিট হলে কি করতে হবে? 9 দিয়ে গুণ দিতে হবে। তাহলে आंसर কত আসে এটা? 87120। 87120। ওকে, বুঝছি সবাই? বুঝতে পারছি বাকিরা? জি ভাইয়া। ওকে, কোশ্চেন থাকলে বলবেন অবশ্যই। আচ্ছা, এই টাইপের কোশ্চেন পরীক্ষা হলে একটা কি দুইটা দেখবেন, মাথা ঘুরাবে, বাট হচ্ছে সমস্যা নাই, কোশ্চেনে আসতে পারবেন, আনসার আসতে পারবেন, তবে একটা পাইবেন। কথা হচ্ছে এটা একটু লম্বা থাকে। ওকে, পড়েন তো। Machine A and B each assemble 3000 metal chips in 15 hours and 12 hours. তাহলে এখান থেকে বের করে ফেলতে পারি হচ্ছে কি W = RT দিয়ে। তাহলে ওদের দুইজনের রেট বের করে ফেলতে পারি। তাহলে A এর রেট হচ্ছে কি 200 আর B এর রেট হচ্ছে কি 250।
রেট বের করছি 250, আর এটা হচ্ছে টাইম, এটাও টাইম, এটা হচ্ছে টোটাল ডাব্লু, এটা হচ্ছে টোটাল ডাব্লু। এইটুকু হচ্ছে এ আর বির ক্ষেত্রে বলছে। এখান থেকে আমরা জাস্ট দুইটা ইনফরমেশন জানি, এ থেকে এ দুইটা বের করছি। এটা নিয়ে কারো সমস্যা আছে এই লাইন থেকে? না ভাইয়া। নাই, ওকে। এরপরে পড়েন। আচ্ছা, তারপর বলতেছে যে ওয়ার্কিং অ্যালোনেদের, আচ্ছা, on Monday working simultaneously at their respective constant rate, two machine assembled a total n chips in x hour. হুম, আচ্ছা, the next day machine A modified its constant rate decreased by 15%. তাহলে আচ্ছা, এর রেট যদি ডিক্রিজ করি তাহলে অ্যান্সার ডিক্রিজ, এটার 200 হ্যাঁ, জায়গায় যদি 150। যদি 25% ডিক্রিজ করি তাহলে এটা কত হয়? 150। কত? 150। হ্যাঁ, আমরা ওরা যদি বের করলো 10% 20% কত 40, আর 5% কত আবার 5 না 10 না, জি ভাইয়া। তাহলে 150 না? সরাসরি বুঝা গেছে কেমনে করছি? 10% হচ্ছে 20, 20% 40, আর 10% যেহেতু 20, 5% কত 10 না? হ্যাঁ তাহলে কত 50। এখন এইটুকু আসছে এইখান থেকে, বুঝছি এবার এই লাইনটা? হুম ওকে, এরপরে পড়েন। আচ্ছা, if two machines work simultaneously at their respective constant rate for x hours after modification of machine A, then the total number of clips that they assembled in x hours was approximately what percent less than it before. আচ্ছা, আগে টোটাল ছিল হচ্ছে গিয়ে 200 যোগ 250, 450, আর মডিফিকেশনের পরে হয়েছে 200 যোগ, মানে মডিফিকেশনের পরে হয়েছে গিয়ে এই যে এখন বলছে, আচ্ছা আমি বলি এটা, দেন দ্য টোটাল নাম্বার অফ ক্লিপস দ্যাট অ্যাসেম্বল এক্স আওয়ার অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট লেস দেন। আচ্ছা, টোটাল নাম্বার অ্যাসেম্বল হইতে আগে লাগছিল কত, কত আগে রেটে কত লাগছিল? 450। 200 ইন্টু 200 কত 250, তাহলে 450। 450 মডিফিকেশন এই যে রেটটা, আর বর্তমানে একটা এ যখন একে যখন আমরা মডিফাই করছি এ হয়ে গেছিল 50, আর 2 হচ্ছে 150 আর 450, তাহলে কত হলো? 400। 400। তাহলে what এখন percent কোশ্চেনে less বলছে, less that the total number of clips that were assembled in x hour was approximately what percent less than the before, মানে আগের থেকে কত কম। কমের সূত্রটা কি ছিল? 450 বিয়োগ 400 ভাগ 450। 450 ইন্টু 100%। কারো কোনো কোশ্চেন? না না আনসার কত আসে এটা? 11%। 11%। কারো কোশ্চেন এটাতে? না ভাইয়া। ওকে, হ্যাঁ পড়েন। A large pump and a small pump are available to fill a public fountain with 7,500 gallons of water. The pumps can be used alone or simultaneously, working alone at their respective constant rate. The small দাঁড়ান pump, দাঁড়ান, ওয়েট ওয়েট ওয়েট, বলেন। the small pump would take 1.6 times as the large pump to the x. তাহলে স্মল লার্জ কে ধরে যদি x ধরি তাহলে আচ্ছা, স্মল তাহলে হবে আমরা 1. লার্জ স্মল, লার্জ কে যদি আমরা x ধরি, স্মল হচ্ছে 1.6x। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওয়ার্কিং simultaneously at their respective constant rate, the two pumps would take 3 hours to তাহলে fill টোটাল the pump. দুইটা মিলে লাগতেছে কত আওয়ার? 3 3 hours. hours 3 আওয়ার। ওকে, হ্যাঁ পড়েন। আচ্ছা, how long would the small pump take to তাহলে fill the স্মলটার fountain? কত? আচ্ছা আমি ধরলাম স্মলটা হচ্ছে T1, বড়টা হচ্ছে T2। আচ্ছা, আমরা একটা সূত্র শর্টকাট পড়াইছিলাম, টোটাল হ্যাঁ, টাইম বের করার সূত্র কি? অন্য হ্যাঁ, কেউ বলেন। T1 গুণ T2 না না, আপনি না, অন্য কেউ। into T2 by কি? T1 plus T2. T1 into T2 T1 ইন্টু T2, T2 T1 প্লাস T2, ঠিক আছে না T2 দেবো? হ্যাঁ ওকে, ভাইয়া। এখন আমি যদি এইটুকু জানি, আমার কি এই নাম্বারটা কোনো প্রয়োজন আছে? না, না। তাহলে দেখেন, এখন আমি হচ্ছে এই ইকুয়েশন থেকে আমি জাস্ট এইটাও জানি, এখন জাস্ট ভ্যালু বসান। বড় টিটা এটা বসান, ছোট T1টা হচ্ছে 1.6x ইন্টু x, আর নিচে 1.6x প্লাস x। এখন x এর ভ্যালু বের করলে কার হয়ে যাবে? x এর ভ্যালু বের করলে x এর লার্জেরটা ভ্যালু বের হবে, করলে লার্জেরটা হয়ে যাবে। এরপরে স্মলেরটা দিয়েছে আমার। স্মলটা জাস্ট হচ্ছে ইয়ে করব। আচ্ছা ঠিক আছে, করেন। স্মলেরটা সে 7.8। তাহলে কত আসে?
এক্স এর ভ্যালু কত আসে? ভাই এক্স এর ভ্যালু আসে হচ্ছে গিয়ে 4.875 4.875, তাহলে হচ্ছে 1.6 দিয়ে গুণ করলে কত আসে? 7.8 7.8। কারো কোনো কোশ্চেন? এই সূত্রটা আমরা পরিচিত না, আমরা করে আসছি না ক্লাসে? হ্যাঁ ভাইয়া, ওয়ার্কিং টুগেদার আর ওয়ার্কিং সাইমালটেনিয়াসলি কি সেম কথা? না না, এই যে ওয়ার্কিং সিমুলটেনিয়াসলি এট দ্য রেট টু পাম্পস উড, হ্যাঁ এক ওয়ার্কিং সিমুলটেনিয়াসলি মানে দুজন একসাথে করছে, প্লাস এখানে তো বলেই দিয়েছে যে কোথায় যেন এই যে রেসপেক্টিভ রেট টু পাম্পস উইল টেক, টোটাল মিলে এই যে বলে দিয়েছে, এই লাইনটা দিয়ে বুঝতে হবে না? হুম। টু পাম্প উড টেক 3 মিটার, ওয়ার্কিং সিমুলটেনিয়াস একসাথে চালার পরে দুইজন মিলে লাগছিল 3 ঘন্টা, তাহলে কি একসাথে কাজ করছে না? হ্যাঁ টোটাল মিলে বলে দিয়েছে না? হ্যাঁ ওকে, তো ওইখানে 5 তে সরাসরি আপনাকে বলে দিছিল, এখানে বলে নাই, বাট পার্থক্য তো সেম। এখন বুঝছেন এই যে এই লাইনটা আসছে কেন? দুইটা একসাথে করার কারণেই তো। হ্যাঁ ওকে, একটু ভিন্নভাবে ওই সূত্রটা পাইছেন আজকে নাকি? হ্যাঁ। ওকে ঠিক আছে। 9 পড়েন। The average of the values of the homes in town A হচ্ছে গিয়ে something, okay. The average of the values of the town B is okay. The number of town homes in town A is between 2 times and 3 times the number of town B. Which of the হুম, following values could be the average of towns A এবং town B? আচ্ছা আচ্ছা তাহলে টাউন, টাউন এ 2 গুণ হতে পারে অথবা 3 গুণ হতে পারে, তাহলে হ্যাঁ ম্যাক্সিমাম 3 গুণ দিতে পারে, মিনিমাম 2 গুণ হতে পারে, তাহলে হুম, এভারেজ আমরা বের করি, তাহলে 2 ইনটু 2 দিয়ে মিনিমামটা বের করে 2 ইনটু 100 যোগ 1 150, লাখ, 150। আর এখানে প্লাস 1.5 লাখ হ্যাঁ ডিভাইডেড বাই কত দিয়ে ভাগ দিব? divided by 3 ভাইয়া দিয়ে, কত, দুইটা আর একটা, তিনটা না? হ্যাঁ বলেন। আরেকটা হইতে পারে কত, 3 ইনটু 3 into ওই যে ওই 1 দুইটা লাখ যোগ, প্লাস 1.5 লাখ হ্যাঁ ডিভাইডেড বাই কত দিবে এবার? 4। এখন যদি আমি টোটালটা দেখি আমি রেঞ্জটা পেয়ে যাব, কিন্তু হ্যাঁ করেন তো এবার কত আসে, রেঞ্জ কত ভাইয়া পান? এইটার জন্য ভাইয়া 112.5, 112.5, 112.5, হ্যাঁ। 112.5, আর ওইটার জন্য ভাই 116.6। 116.6, তাহলে কোনটা পাইতেছে, কোন দুইটা এই মাঝখানে? রেঞ্জের মধ্যে বি আর সি। বুঝছি সবাই, জাস্ট এটা নরমাল এভারেজের সূত্র। বলছে এভারেজটা হইতে পারে এটা 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত। একবার 2 গুণ নিয়ে পাইছি আর একবার 3 গুণ নিয়ে পাইছি। কারো কোনো কোশ্চেন? ভাইয়া আমি না সূত্রটা ভুলে গেছি। 3 আর 4 নিচে কেমন হয়েছে? কেমনে হয়েছে ওটা দেবো? হ্যাঁ ওয়েটেড ওয়েটেড সূত্র। এভারেজ কি ধরেন হচ্ছে এ আছে 2টা আর বি আছে 1টা, তাহলে The টোটাল যোগ frequency, এভারেজ বের করি কেমনে? 2a প্লাস বি ডিভাইডেড বাই এন আছে 2টা আর একটা 3টা, টোটাল 3 দিয়ে ভাগ হয় না? এভারেজ সূত্র কি a প্লাস বি প্লাস 2, তাই না? 2টা ছিল, এখন যদি আমার এ 2টা থাকে বি 2টা থাকে তখন কত দিয়ে ভাগ দিব? 4। বুঝছি, এটাই হয়েছে। এ নিছিলাম এখান থেকে কয়টা নিয়েছি আমি প্রথমে? 2টা, বি 2টা। হচ্ছে 1টা, তাহলে নিচে কত দিয়ে ভাগ দিছি? 3টা। আমার ঘরে 3 জন মানুষ আছে, এ আছে এন আছে 3 জন, এটা আছে আর একজন এটা আছে, তাহলে আমার এভারেজ বের করতে পারলে জনপ্রতি এভারেজ মানে জনপ্রতি কত করে পড়বে? আমায় ধরেন 3 জন হচ্ছে 1 লাখ টাকা করে আমার কাছে আছে আর একজন 1.5 লাখ টাকা দিছে, জনপ্রতি করলে কি আমার 60 দিয়ে ভাগ দিতে হবে না? হুম এই জন্য 4 দিয়ে ভাগ দিছি। ক্লিয়ার? হুম বুঝছি? হ্যাঁ। ওকে ঠিক আছে। 10, হ্যাঁ বলেন। my catalog company had a special sale that offered discount of 25% off 75 in merchandise order. A shipping charge of 10% was calculated before the discount was taken, and the sales tax of 5% was calculated after the discount was taken. If Jason ordered 300 in merchandise and no tax calculated on shipping charges, what was the total charge? আচ্ছা তাহলে হচ্ছে $300 ছিল, তার মধ্যে $300 মধ্যে এখন বলছে টোটাল চার্জটা কত, তাহলে এখানে হিসাবটা এখানে দেখেন, আমি আস্তে আস্তে হিসাব করি। টোটাল তো 300 ছিল, এখন এটা আসলে কত দিতে হবে দেখেন। এক ক্যাটালগ কোম্পানি হ্যাড স্পেশাল সেল দ্যাট অফার ডিসকাউন্ট 25% অফ $75 জন্য। 75 এর জন্য 25 হলে 300 জন্য কত হবে, কত অফ হবে? 300 জন 100 মানে 75 ইন্টু 4 75 কত, 300 না? হ্যাঁ তাহলে 4 25 কত,
100 তাহলে 100, তাহলে এখন বর্তমানে তার 200 টাকা দিতে হবে, তাই না, এইটুকু লাইনে। দেন a shipping charge of 10% was calculated before the discount was taken. ডিসকাউন্ট টেকেন করার আগে 10% শিপিং চার্জ। ডিসকাউন্টের আগে কত ছিল আমার, কত ছিল? 300। 10% কত, জাস্ট সরাসরি জানি কত, 30 30। তাহলে 30 অ্যাড করতে হইতেছে। আবার বলছে সেলস ট্যাক্স অফ 5% ওয়াজ ক্যালকুলেটেড আফটার ডিসকাউন্ট টেকেন, মানে ডিসকাউন্ট দেওয়ার পরে এখান থেকে 5% আবার সেলস ট্যাক্স দিতে হবে। তাহলে এখানে 5% কত, 10%। দেখেন 10% হচ্ছে 20, 5% কত, 10 টাকা। সরাসরি দেখেন ক্যালকুলেটর কিন্তু লাগতেছে না। এখন তাহলে এই টোটাল টাকাটা আসলে তার দিতে হবে কত, তাহলে দিতে হচ্ছে 300 টাকার জায়গায় 240 টাকা। কারো কোশ্চেন? আর লাস্টে 10 হলো কিভাবে 200 থেকে এই যে কেন? লাস্টে বলছে কি দ্য সেলস ট্যাক্স দিবেন। এখন বিক্রি যে করছেন সরকারের টাকা দিবেন কত, 5% ওয়াজ ক্যালকুলেটেড আফটার দ্য ডিসকাউন্ট। ডিসকাউন্ট করার পরে যত টাকা এসে তার 5% দিতে হবে। 200 5% কত, জি ভাই, বুঝতে ঠিক পারছি। আছে। তাহলে এই টোটাল টাকাটা তার দিতে হবে। 300 টাকা আগে দাম ছিল, এখন 240 টাকা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে ডিসকাউন্ট দিয়েছে 200 টাকায়, পর আরো ওই ব্যাট ট্যাক্স এগুলো অ্যাড করে আরো 40 টাকা তারা বেশি নিয়ে নিয়েছে। আলটিমেটলি 60 টাকা ডিসকাউন্ট দিল আর কি। বাট প্রথমে আপনাকে বলছে ডিসকাউন্ট দিয়েছে কত, 100 টাকা। বুঝছেন? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, ক্লিয়ার হলে তো হইলো। আমরা এখানে কি আছি সবাই? ওকে, তাহলে সেকশন 5। সেকশন 5 1 নাম্বার কোশ্চেন। এটা খুব পপুলার কোশ্চেন, অনেকেই কোশ্চেন এটা পায় পরীক্ষা হলে, ঠিক আছে? হ্যাঁ, এটার অ্যানসার ডি। ঠিক আছে বলেন, ঠিক আছে, হ্যাঁ বলেন, পড়েন। A certain charity is conducting a fundraiser for the first 900 raised by the charity. Company B will contribute $1. আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে প্রতি $3 জন্য ওরা পাচ্ছে $1, তাহলে $9,000 জন্য পাবে $3,000। মানে কোম্পানি 9,000 টাকা রাইজ করতে গেলে কোম্পানি বি আসলে আপনাকে এক্সট্রা দিবে কত, 3,000 জন্য। 9,000 জন্য প্রত্যেক $3 জন্য 1 টাকা দিলে 9,000 জন্য আসলে 3,000 টাকা সে কোম্পানি বি আপনাকে দিবে। 9,000 টাকা তুলতে পারলে আপনাকে 3,000 টাকা সে দিতেছে। ওকে, পড়েন। For any amount over 9,000 raised by the charity, company B will contribute for every 5 collected by the charity. আচ্ছা, তাহলে হচ্ছে কোম্পানি বি 9,000 টাকার থেকে বেশি হলেই দিবে আপনাকে কত, প্রত্যেক 5 টাকায় 2 টাকা। আগে দিকে 3 টাকা 1 টাকা, এখন 5 টাকায় 2 টাকা দিবে। হ্যাঁ, পড়েন। তাহলে হচ্ছে কি আমরা যদি x ধরে নিই যে 9,000 এর বেশি সেটা x, 9,000 এর বেশি যেটা x ধরতে পারি, তাহলে x এর সে দিবে কত পার্সেন্ট, x এর 2/5 অংশ সে দিবে, তাই না? হ্যাঁ, এইটুকু তো ঠিক আছে। ওকে, হ্যাঁ। এখন আবার বলছে যে টোটাল তারা রেজ করছে 68,000। তাহলে টোটাল 68 কোথায় আছে, এই যে টোটাল 68। তাহলে আমরা লিখতে পারি যে টোটাল আসলে সে 9,000 এখানে করছিল প্রথমে, প্লাস 9,000 এর জন্য 9,000 এর জন্য সে 3,000 পাইছিল, প্লাস আবার x হচ্ছে পরবর্তী টাকাটা, প্লাস ওই x এর জন্য হচ্ছে 2/5 অংশ সে পাইতেছিল কোম্পানি বি থেকে। এই টোটালটা কত, 68,000। তাহলে আমি এখান থেকে x বের করতে পারি। x কত বের হয়, 40,000। ওকে, 40,000। এখন কোশ্চেনে বলছে হাউ মাচ মানি মাস্ট দ্য চ্যারিটি রাইজ ইন অর্ডার টু রিচ এ 68 হওয়ার জন্য, ইনক্লুডিং দ্য কন্ট্রিবিউশন অফ কোম্পানি বি কন্ট্রিবিউশন করার পরে যত টাকা আসে। এখন কত হবে বলেন? 9,000 টাকা। কেন 9,000 টাকা? কারণ হচ্ছে কি 9,000 এর মানে এই 40,000 না, তাহলে 40,000 থেকে হচ্ছে কি 68, মানে 68 থেকে 68 মাইনাস 40 28, ওটা 3 9,000। হ্যাঁ, যে আপনার 68 থেকে 40 বাদ দিলে আপনার হচ্ছে গিয়ে আসে থাকে হচ্ছে গিয়ে 28। আবার 28 কে আমি যদি এখন 3 দিয়ে ভাগ দিই, আমার হচ্ছে গিয়ে অ্যান্সার আসে হচ্ছে গিয়ে 9,000, মানে
পয়েন্ট সামথিং আসে, সো ওটা 9000, সো এই জন্য 9000 যোগ হবে। কেউ কি বুঝছেন না কথা? ভাইয়া বুঝি নাই তো। বুঝে নাই তো, বলেন আবার বুঝে আচ্ছা, বলেন। টোটাল 60,000। এই এক্স ডলারটা কি ছিল? এক্স ডলারটা হচ্ছে কি এই 40,000 টাকার তো ভ্যালুটা 40,000। এক্স, যেটা হচ্ছে গিয়ে আমার মানে 9,000-এর বেশি যদি আমি কন্ট্রিবিউট করতে মানে নিতে পারি, ঠিক হুম আছে? আচ্ছা, হুম। এখন আপনি হচ্ছে কি যে এই 40,000-এর 2/5 বের করেন। 40,000 টাকা কত? 5 8 40 16,000। 16,000। 16,000। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন হচ্ছে গিয়ে তাহলে এখন আপনাকে বলা হয়েছে যে ইনক্লুডিং দ্য কন্ট্রিবিউশন অফ হচ্ছে গিয়ে কোম্পানি বি, তাহলে আপনার 9,000 আর হচ্ছে গিয়ে এখানে আগে ছিল কত? 9,000 ছিল না, এই যে এখানে একদম আগে শুরুতে 9,000, হুম এই হ্যাঁ। যে তাহলে 9,000 আর এই যে এক্স এর ভ্যালু 40,000, এই দুটো যোগ করি হচ্ছে কি 49,000 আসছে। আবার বলেন, এখানে কোশ্চেনে কি বলছে? কন্ট্রিবিউশন হাউ মাচ মানি মাস্ট দ্য চ্যারিটি রাইজ ইন অর্ডার টু রিচ এত টাকা ইনক্লুডিং দ্য কন্ট্রিবিউশন ফ্রম বি। তাহলে কোম্পানি বি। কন্ট্রিবিউশন কোম্পানি বি তে এটা করতেছে হুম। ওদের কোশ্চেন, তাহলে এটা কেন হবে? 16,000টা কেন চলে গেল ওনাদের কোশ্চেন অনুযায়ী? বাকিরাও চিন্তা করেন কি অ্যান্সার হবে, কেন হবে? এই 16,000টা সহই তো 68,000 টাকা, তাহলে সেটা আমি কেন কাউন্ট করব? এই তো, তাহলে তাহলে হচ্ছে আমার আমার টোটালটা কত? এই টোটাল 68,000, এই জিনিসটা পুরোটা যেটা আসছিল এই টোটাল পাইতেছি এত, বাট কাউন্টে যেটা যেটা আমার আগে থেকে এক্সচেঞ্জ ছিল সেটা কত? আগে থেকে এটা কত ছিল? 9,000। 9,000 ভাই টাকা। 9,000 এর তো 68,000 এর মধ্যে আছে না? কোনটা? 9,000। এখন তাহলে আপনি এটা জট খুলেন তো দেখি, তারপরে বলতেছি কেন হচ্ছে আমি এটা অ্যাড করতেছি। বলেন, এগুলো তো আপনাকে করাইছে আগে, তাই না? এটা না করাইছে এগুলা নাই বলে না এটা না। করাই নাই। ওটা তো এটা ছিল না আপনাদের স্পেশাল হ্যাঁ, এটা সেকশনে? প্রিন্ট সেকশনে ছিল, হ্যাঁ। ছিল ছিল। স্ক্রিন সেকশন আমি 5 পর্যন্ত করছি। তো ফাঁকিবাজি করলে আমার দোষ? না। হুম। ওকে, তাহলে করেন এটা, ভাবেন। 1 মিনিট সময় দিলাম, ভাবেন কোশ্চেনটা ভাবেন। আমি করাই দিতেছি, বাসায় একবারও দেখে আসেন নাই, তাহলে তো এরকম হবেই। মাথায় ঢুকে না। কি মাথায় ঢোকে না? না। ওকে, লাস্ট লাইন ভাই উপরটা চাইতেছে গা মাথার এই যে উপর। এই যে এই যে দেখেন, আপনি এইটুকু পাইছেন হচ্ছে 40,000 টাকা, হচ্ছে এইটুকু পাইছেন হচ্ছে কে দিছিল? এই যে পরে পরে টাকাটা পাইছিলেন এক্স এর টাকা, তাই না? এইটুকু টাকাটা এইটুকু টাকাটা জি পাইছিলেন ভাই। হচ্ছে পরে, এক্স এর ভ্যালুটা পাইছিলেন। কত পাইছিলেন? 40,000। এই 40,000। টাকাটা 40, বুঝছেন? এই টাকাটা হুম। 40 হয়েছে, বাট আমাকে বলছে যে টোটাল কস্ট আসলে, মানে আমাকে বলছে হাউ মাচ মানে মাস্ট চ্যারিটি, চ্যারিটি এই 68,000টা দিতে গেলে, এই যে টোটাল 68,000 দিতে গেলে আসলে এই টাকাটা হইতে গেলে আমাকে কত লাগতে হইতেছিল এক্সট্রা? 40,000 তো এখানে ছিল, বাকি আরো 9,000 টাকা যোগ হইলেই তো আমার এটা হয়েছিল নাকি? আমাকে বলছে এই টাকাটা হইতে গেলে এই ইকুয়াল যে লিখে ফেলছি, আমি তো ইকুয়াল লিখে ফেলছি, বাট বলছিল হাউ মাচ মানি মাস দ্য চ্যারিটি রাইজ, চ্যারিটি এই টাকাটা রাইজ করতে গেলে, এই টাকাটা তো রাইজ করতে গেলে আমার টোটাল কত টাকা লাগতেছিল? 9,000 প্লাস 49,000। এই টাকাটা দিলেই তো আমার হচ্ছে আলটিমেটলি ওই যোগ বিয়োগ করে এটা আসবে, তাই না? হ্যাঁ বুঝতে পারছি। বুঝছি। কোশ্চেন বলছে কি যে চ্যারিটি এত টাকা দিতে গেলে আসলে আমার কত টাকা লাগবে, আমার এত টাকা লাগলেই তো চ্যারিটি আসলে টোটাল দিয়ে এত টাকা হবে নাকি? আমার হ্যাঁ, 49,000 এত টাকা টাকায় হইলেই, হ্যাঁ আমার 49 টাকা হইলেই চ্যারিটি বাকি টাকা অ্যাড করে কত হবে আমার?
68,000 মানে হ্যাঁ হচ্ছে আমাকে এত টাকা, মানে আমি যদি চ্যারিটি হিসেবে নিতে পারি তাহলে নিতে আমাকে পারি হচ্ছে ওই যে তখন আমাকে এই ডি টাকা হচ্ছে হবে কন্ট্রিবিউট করলে করবে। বাকি 68,000, কত টাকা কন্ট্রিবিউট করবে? এই ধরেন হচ্ছে সামথিং, এই যে এখানে ধরেন হচ্ছে তিন কত, হাজার আর 16,000 3000 16,000 কত যোগ করলে করেন, কত আসে? 3000 16,000 কত, 19,000 না? হ্যাঁ 19,000 ভাই, 19,000 19,000 হলে হচ্ছে আপনার হচ্ছে এই টোটাল এটার সাথে যোগ দেন, তাহলে দেখেন তো কত আসে। কত আসে 68,000 আসে। বুঝছেন? এবার বুঝছেন? জি ভাইয়া বুঝছি। কোশ্চেন চাইছে এটা, এই জন্যই বলছি জটটা খুলেন। ক্লিয়ার? এখন মাথায় ঢুকছে? জি ভাইয়া মাথায় ঢুকছে। ঢুকছে। ওকে, হ্যাঁ করেন, বলেন। A box contains 100 purple balls, 100 red balls, and 100 white balls. Minimum number of balls must be chosen to ensure at least 4 balls chosen have the same color. ওকে, আচ্ছা হোয়াট ইজ দ্য তাহলে মিনিমাম নাম্বার অফ বল? কতটুক মিনিমাম নিলে চোজেন দ্য এনশিওর দ্য অ্যাটলিস্ট 4 বল চোজেন হ্যাভ দ্য সেম কালার পাবো অ্যাটলিস্ট 4টা মিনিমাম নিবে। এর বেশি নিলে হয়তো মিনিমাম কতগুলা নিলে মাস্ট বি, এটা জিনিসটা হচ্ছে মাস্ট বি আপনার 4টা কালার পাবো। হ্যাঁ, কয়টা হতে পারে? ভাইয়া অ্যাটলিস্ট যদি 4টা। একটা একটা করে নেই তাহলে হচ্ছে গিয়ে গেল তিনটা। ধরেন আমি একটা একটা নিলাম, তাহলে তিনটা হলে কি 4টা হইতেছে মাস্ট বি না অ্যাটলিস্ট? না হইতে পারে ধরেন আবার আবার নিলাম একটা, এটা দুইটা এটা নিলাম, তাও তো কি হইতেছে 4টা? না। একই কালার মানে কি পার্পেলই 4টা হইতে হবে। তাহলে হ্যাঁ একমাত্র দেখতেছি পার্পেল যদি কোনোটাতে 4টা নেই তখনই তো 4টা হবে নাকি? তাহলে হ্যাঁ বাকিগুলোতে মাস্ট বি কয়টা করে হইতে হবে, তিনটা করে নিতে হবে। তাই না? প্রবাবিলিটি হ্যাঁ, জিনিসটা কি, বাকিগুলো থেকে তিনটা, একটা থেকে 4টা হইলেই চারটা। মিনিমাম সংখ্যা হলো, এরপরে যতটাই নেই কি বাড়তে থাকবে না? হুম মিনিমাম 10টা। তার মানে মিনিমাম কয়টা হইতেছে? 10টা। হ্যাঁ কয়টা হইতেছে? ও হ্যাঁ 10টা। হ্যাঁ বুঝছি বুঝছি। তিনটা 6টা 10টা হলে তো মিনিমাম একটাতে যে কোনো একটাতে। এখন আপনার জিনিসটা হয়ে বলতে পারেন ভাই আমি এখানে 4টা নিব, এখানে নিব না। এখানে তো একটা বক্সের মধ্যে আছে, আপনি কি গণতে পারবেন সরাসরি? এখানে এখানে নাই। আপনি যদি 10টা নেন, 10টা বল নেন, যে কোনো 10টা বল নেন, তখনই দেখবেন যে কোনো একটাতে 4টা বল চলে আসছে, আসবে না? জি ভাইয়া। এইটাই বলছে যে কারণ হচ্ছে আপনার একটা বক্সের মধ্যে টোটাল 100 বল এরকম আছে, একটা হচ্ছে পার্পল, রেড, হোয়াইট। এখন যদি পার্পল, রেড, হোয়াইট যদি বক্সের মধ্যে টোটাল থাকে, তখন আপনাকে বলছে যে মিনিমাম এমন সংখ্যক বল বের করো যেটা বের করলে অ্যাটলিস্ট 4টা বল থাকবেই। আচ্ছা আপনি ধরেন ভাবলেন যে ভাই আমি শুধু 4টা বল তুলবো। আচ্ছা 4টা বল তুললে হইতে পারে না, সে পার্পল একটা আসলো, রেড আবার 2টা আসলো, হোয়াইট একটা আসলো, হইতে দিতে পারে নাকি? হইতে দিতে পারে। কিন্তু আপনি যখন 10টা বল নেবেন দেখবেন যে মিনিমাম যে কোনো একটা বলে 4টা পড়বি, কোনো অবজেকশন নাই, কারণ সবগুলা থেকে বাকি হইলে সর্বোচ্চ 3টা করে হইতে পারে, একটা সর্বোচ্চ 4টা আসবে। তাহলে দেখতেছি 10টা হইতেই হবে মিনিমাম পাইতে গেলে। ক্লিয়ার সবাই? কোনো অবজেকশন? নো অবজেক্ট। নো। হ্যাঁ, এখানে কোশ্চেনটা কি বলছে? বলছে আপনার কাছে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে 10টা পার্পল বল, 10টা রেড বল, 10টা হোয়াইট বল, মানে 100টা করে এইরকম 100টা বল আছে, মোট 300টা বল আছে আপনার কাছে। আপনাকে বলছে মিনিমাম নাম্বার অফ বল, মানে কতটা তুললে বক্স থেকে চোখ বন্ধ করে তুললে বলছে যে অ্যাটলিস্ট 4টা বল সেম কালারে থাকতে হবে। অ্যাটলিস্ট 4টা বল, ধরেন আপনি একটা, আপনাকে দিলাম আমি একটা বক্স থেকে বল তুলেন, বল তুলে আমাকে বলবেন যে মিনিমাম 4টা বল একই কালারে আপনি আমাকে দেখাইতেই হবে। ঠিক আছে, ধরেন আপনি আমাকে রেড 4টা বল দিতে হবে, তাহলে কয়টা বল তুলতে হবে? কোশ্চেনটা বুঝছেন? এখন আপনি ভাবলেন যে হ্যাঁ না ভাই আমি শুধু 4টাই তুলবো, 4টাই পারবেন, রেড হয়ে যাবে, গ্যারান্টি দিতে পারবেন চোখ বন্ধ করে? পারবেন না। কিন্তু আপনি 5টা দিলে তাও গ্যারান্টি দিতে পারতেছেন না, কারণ 5টার মধ্যে হইতে পারে এটা 3টা আসলো, এটা 2টা আসলো। কিন্তু আমি যদি 10টা বল তুলি, এখানে 3টা 10টা বল তুলি, এখানে 4টা, যে কোনো একটা, মানে ধরেন এটা না শুধুমাত্র পার্পল না, ধরেন হইতে পারে রেড একটা 4টা চলে আসবে, অথবা হোয়াইট 4টা চলে আসবে, যে কোনো একটা 4টা একই কালার হবেই মিনিমাম। কারণ সবগুলো থেকে 3টা ভিন্ন ভিন্ন হইতে পারে 9 ভাবে শুধু, বাট 10টা নিলে কি একটা তো সেম হয়েই যেতেছে। বুঝতে পারছেন?
জি মেক সেন্স। হ্যাঁ, সো একটা হয়েই যাবে সেম, এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। ভাই এই কোশ্চেনটা কি ম্যাক্সিমাম আসতে পারে? না, ম্যাক্সিমাম তো অনেক ভাবে নিতে পারেন, ম্যাক্সিমাম তো 100 100 100 সব ভাবে নিতে পারতেছেন, ম্যাক্সিমাম না আসবে না, মিনিমাম দিয়ে আসবে এটা। ম্যাক্সিমাম তো আপনি আরো বেশি নিতে পারেন নাকি, জি ভাই। কত ভাবে নিতে পারেন, সমস্যা নাই। ওকে, কোশ্চেন 3 বলো তো। বলেন ওটা দেবো। ভাইয়া এখানে এ আর সি এর একটা রেশিও দেওয়া আছে 0.075, তাহলে 75/1000, তো আর একটা আছে বি বাই সি এর রেশিও আছে 9। 0.9। হ্যাঁ, আমরা যদি 9। একটা এককে নিয়ে আসি, মানে যে কোনো একটাকে মিলাই ফেলবো, তাহলে ভাবতেছি সি কে মিলাই ফেলি, তাহলে 75/1000 লিখতে পারি। তাহলে এটাও যদি সি আসে বানাইতে যাই, তাহলে 9/100 হয়েছে, বাট আমি যদি উপরে একটা জিরো দিই, নিচে একটা জিরো দিতে পারি, হ্যাঁ। তাহলে একটা অনুপাতে নিয়ে গেছি, একটা অনুপাতে নিলে আমরা লিখতে পারি এ বি সি, তাই না? হুম। 75, 90, 100। এখন 1000। আমার কাছে লিস্ট ভ্যালু অফ সি, সি এর লিস্ট হইতে গেলে কি একটা সর্বনিম্ন ভাবে ভাগ করে নিলে তাহলে তো 5 লিস্ট পাবো এর অনুপাতটা, নাকি? ভাই এখানে 1000 হবে। 1000, হ্যাঁ, তাহলে হচ্ছে সবগুলা 5 দিয়ে ভাগ যায়, 5 দিলে কত দেওয়া যায়? 15, 18, 200। 15, 75, তারপরে 18, 18। 5 18 90 আর 5 200। হ্যাঁ, সি এর তাহলে ভ্যালু 200। মিনিমাম সি হইতে গেলে কত পাবো? 200। 200। ওকে, ঠিক আছে। 4 নাম্বার। ভাইয়া 4 নাম্বার 1002 ধরে করছিলাম ভাই এটা। 1002 দূরে করছেন। আচ্ছা, আমরা দেখি যে অন্যভাবে কিছু করা যায় কিনা। আগে যেহেতু এটা পজিটিভ ভ্যালু, তাই না? তাহলে এটাকে আমরা সরাসরি কিউবই করতে পারি। এটাকে কিউব করে দিলাম, কিউব করলে এটাকে কিউব করলে ওই পজিটিভ ভ্যালু তো দুই পাশে একই কাজ করতে পারি না, আমরা তো শিখছি। তাই এটাকে y কিউব বাই 10 স্কয়ার কিউব 10 টু দি পাওয়ার 6, তাই না? হ্যাঁ, তাহলে আর গ্রহণ করতে পারি, আর গ্রহণ করলে কত? 10 টু দি পাওয়ার 6y, আর এখানে কি থাকে? y y কিউব। ওকে, তাহলে হচ্ছে আমরা y দুই পাশে কাটা দিই, তাহলে 10 টু দি 10 পাওয়ার to the 6 power ওখানে y স্কয়ার। ওকে, তাহলে y স্কয়ারের তাহলে ভ্যালু শিখলে হ্যাঁ, তাহলে দেখেন এখানে যদি আমি এই ভ্যালুটাকে মিনিমাম ধরি, মিনিমাম ধরলেও তো হচ্ছে ধরেন এটা তো হবে x কিউব, নাকি? মিনিমাম যদি ধরতাম, বুঝি নাই ভাই। মানে এটা 1000 ধরলাম, ধরলাম এটা 1000 ধরতাম, বুঝছি? 1000 ধরলে এটা কত হইতো? 1000 6 ধরলে। হইতো না? হ্যাঁ, কিন্তু একটু এটা কি বড় 1000 নাকি আরেকটা বড়? বড় আছে, টিভি বড়। তাহলে আনসার কি হবে? এ না বি? বি হবে। জি, বুঝতে পারছি। হুম। ভ্যালু না ধরে কেমনে করব, বুঝছি? পজিটিভ থাকলে আমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারি, দুই পাশে ক্যালকুলেশনগুলো আমরা পজিটিভ থাকলে একমাত্র করতে পারি। হ্যাঁ, 5। is an integer greater than 2, তাহলে আমরা গ্রেটার দেন 2 এর ভ্যালু এখানে 3 ও ধরতে পারি, আর হচ্ছে কি 50,000 ও ধরতে পারি। সো এখানে এভারেজ আমি কিভাবে বের করব? তাহলে হচ্ছে 3 ও ধরতে পারি, 3 ধরলে হয়তো বা এভারেজ বাড়বে, বাট 50,000 দিলে স্কয়ারের কারণে কি হয়ে যাবে? আরো বেশি, সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে, তাই না? অ্যানসার ডি। সো আনসার ডি, কারণ 2 দিলে হয়তো বা কাছাকাছি আসবে, ওই যে ভগ্নাংশ হয়ে কাছাকাছি আসবে, বাট এটা ডাবল হতে পারে, কম হতে পারে। কম হয় কিনা এটা চেক করি। আচ্ছা, 3 দিয়ে আগে চেক করি একটা। 50,000 জন্য বড় হবে এটা জানি। 3 দিয়ে চেক করলে কি 1/9 প্লাস 1/3 প্লাস 3 প্লাস 9 ডিভাইডেড বাই 4, তাই না? তাহলে এই জিনিসটা কত আসে দেখেন তো। এই জিনিসটা ওখানে 3 দুগুণা 6 এর থেকে কম আসবে, কারণ 4 দিয়ে ভাগ না। এখানে 6, আচ্ছা 6 থেকে কম আসবে এটা শিওর। তাহলে 6 থেকে যদি কম আসে, আমি যদি ভ্যালুটা 1 লাখ নেই, তখন কি এইটা থেকে বড় আসবে না জিনিসটা? 1 লাখ স্কয়ারই তো অনেক বড়, নাকি? হ্যাঁ, জি ভাই। জি ভাই। সো দিতে চলে যাবে। ডান। তাহলে এটা x এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ জানি না, সো ডি। x এর ভ্যালু পজিটিভ না নাই না, সো আমরা হচ্ছে ওই পজিটিভ নেগেটিভ ওই -1 +1 এগুলো নিয়ে চেক করলে কি হয়ে যাবে? অথবা ভগ্নাংশ ব্যাটা আছে, সো এগুলোতে আনসার ডি চলে আসবে। এগুলো এই যে
সেন্স গ্রো হয়ে যাবে, সমস্যা নেই ম্যাথ দেখতে দেখতে। কারো কোনো কোশ্চেন আছে? না তাহলে ভাইয়া। অপশন টেস্ট করে নেবেন দুইটা, তাহলে হবে। একটা পজিটিভ x1 1 1 -1 1 কে করলেই চলে আসবে। 7 করেন। সাথে রেশিও গুলা তাহলে বাম পাশে হচ্ছে কি ভাই, বাম পাশে লেফট সাইডের এখানে এক্স ওয়াই ধরতে পারি ওখানে যেহেতু আছে। এটা হচ্ছে x, এটা হ্যাঁ, না, এটা এক এটা y, ওয়াই। এটা y, এটা x, হুম, এটা এটা এক্স, x, ওয়াই এক্স, এটা ওটা ওয়াই। হ্যাঁ এটা x, এটা x, হ্যাঁ এটা y, হ্যাঁ, x, এটা হ্যাঁ। ওয়াই, উপরেরটা তারপর ওয়াই। উপরটা y, হ্যাঁ। হ্যাঁ, তাহলে বলতেছে যে রেশিও অফ দ্য আচ্ছা এখানে বলতেছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, সো 2 1 দিয়েও যদি চেক করি মানে 2 ইজ গ্রেটার দেন 1। হুম, আচ্ছা, তাহলে এখানে বলা আছে যে দ্য রেশিও অফ দ্য সাম অফ দ্য এরিয়াস অফ দ্য ব্লক সেকশন, তাহলে সাম অফ দ্য এরিয়াস অফ দ্য ব্ল্যাক সেকশন হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে x স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার। y স্কয়ার। আর টু দ্য সাম অফ দ্য এরিয়াস হোয়াইট সেকশন, হোয়াইট সেকশন মানে হচ্ছে কি এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড মানে 2 এক্স ওয়াই সাম অফ দা হোয়াইট সেকশন, y হচ্ছে xy প্লাস এক্স ওয়াই। xy, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে গিয়ে আমি যদি 2 আর 1 এর ভ্যালুটা বসাই তাহলে আমার রেশিও আসে 5/4। আচ্ছা, বসালে 5/4 আসতেছে। হ্যাঁ, আর ওখানে এক্স বাই ওয়াই হচ্ছে কি আপনার 2/1, 2/1 2। 2, সো তার অ্যান্সার ডি। আনসার বি আসতেছে। আচ্ছা, এইভাবেও করা যায়। ওকে, সুন্দর নলেজ। আমরা চাইলে এইভাবে করতে পারি, ধরেন এমন একটা অনুপাত নিতে পারি, যেহেতু এটা আছে তাহলে ধরলাম এটা 3 ধরি, এটাকে 9 ধরি, নাকি? সমস্যা নাই তো, ধরতে পারি না? এটা এরিয়া ধরি, সরাসরি এরিয়াই ধরি। আচ্ছা, এটা যে করাইছে এটা তো সমস্যা নাই, এটা কারো সমস্যা আছে? এটা না। কোশ্চেনের সমস্যা নেই। ওকে, আমরা অন্যভাবে দেখি করা যায় কিনা। আমরা এরিয়া ধরতে পারি। এই ছোটটার এরিয়া ধরলাম হচ্ছে 1 ধরি, আর এই ছোটটার এরিয়া 9 ধরি। এরিয়া 1 ধরলাম কেন? এটাকে 1 ধরলাম, এটাকে 3 ধরলাম, ঠিক আছে? 3 স্কয়ার কি 9 না? ধরলাম জাস্ট, আমরা তো জানি সেম। তাহলে এটা যদি 9 হয়, এটা যদি 9 হয়, এটা যদি 1 হয়, তাহলে এটা হচ্ছে 3, এটা 3 হলে এটাও 3, তাই না? 1 ইন্টু 3 3 তো, 1 ইন্টু 3 3। ওকে, এখন আমাকে বলছে যেহেতু আমার এই এরিয়া কিন্তু ক্লিয়ার, এখন আমাকে যদি এরিয়া রেকর্ডটা বলি, কারণ আমি এই হিসাবে কিন্তু ঠিক আছে, এক্স হচ্ছে বড়, এই যে এক্স কে বড় ধরছি, ওয়াই কে ছোট ধরছি। এখন আমাকে এরিয়ার রেশিও যদি বলি, যে আমার রেশিও অফ দ্য সাম অফ দ্য এরিয়াস অফ দ্য ব্ল্যাক সেকশন, ব্ল্যাক সেকশন কত? 9 আর 1 কত? 10 ডিভাইডেড বাই হোয়াইট সেকশন কত? 3 এবং 3, টোটাল কত? 6। তাহলে কত? 5/3। আর এই পাশে x বাই y, x কত ধরছিলাম? 3, y ধরছিলাম 1, তাহলে 1 বাই কত? 3/1। তাহলে তারপরে কে বেশি থাকে? বি বেশি থাকে। বুঝতে পারছি? হ্যাঁ। কারো কোনো কোশ্চেন নাই? না না। থাকলে ভালো, আপনার না থাকলে কারো থাকার কথা না। এই ভাই আমি অপমান করলাম। না, অপমান না, আপনি ভালো ইমপ্রুভ হয়েছে না, পাজল করতেছেন। কই ছিলেন মনে আছে 2-3 মাস আগে? জানি, মনে আছে। অতীত অতীত বললে হবে? হবে না তো। ওকে, ঠিক আছে, পড়েন। এখানে বলা হচ্ছে the probability that each toss of a certain coin will result in heads is 0.5। আচ্ছা, আচ্ছা, হেড if হচ্ছে 0.5। আচ্ছা, কেউ যদি হেড 0.5 হয়, টেল কত হবে? tail 0.5। কেন 0.5 বলেন তো অর্পিতা আপু? প্রবাবিলিটি টোটাল 1। টোটাল 1। ওকে, ঠিক আছে, এইটুকু আমরা ক্লিয়ার। এরপরে If the probability that n tosses of the coin will each result in heads greater than 0.0002। আচ্ছা, তাহলে 0.0002 থেকে বড় হইতে হবে প্রবাবিলিটি। তাহলে Greater n কতগুলো লাগবে? পসিবিলিটি অফ n কতগুলো লাগবে? সবগুলো হ্যাঁ, কি হইতে হবে? হেড হইতে হবে, ওগুলো তাই না? হেড হতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা জাস্ট হচ্ছে সবগুলো যদি হেড হয়, তাহলে আমরা 0.5 ইন্টু 0.5 এরকম গুণ করতে করতে যাব। 12টা। একটা সময় পরে ওই ক্যালকুলেটর ইউজ করবো, ঠাস ঠাস গুণ করব, গুণ করতে করতে যখন দেখবো 2.0002 এর থেকে বড় হয়েছে, তখন আনসারটা হবে। কয়টা লাগতেছিল? 12টা। 12টা।
তাই না? তাহলে আমরা হচ্ছে পরীক্ষার হলে এইভাবে আমরা জাস্ট ক্যালকুলেটর দেখাই দিই। পরীক্ষার হলে যদি আসে কোনো সময় ক্যালকুলেশনটা ওই জাস্ট এইটুকুই, ক্যালকুলেটর নেবেন 0.1 ইন্টু 0.1 দিবেন, একটা হইলো 0.5 দিবেন, দুইটা হইলো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এটা কি হইতেছে 10টা, 11টা, এই যে এখনো 244, হ্যাঁ 12টা, এই যে এখন 12, দেখেন এখন 1-এ আসছে, তাহলে 12টা লাগতেছে মিনিমাম কি করতে, এই যে গ্রেটেস্ট পর্যন্ত, এরপরে বাকিগুলো বড় বেলো, তাহলে মিনিমাম এন সংখ্যক লাগতেছে এই ডিগ্রি পাইতে, বুঝা গেছে? সো 12 বার 0.5 করলে এই জিনিসটা আসতেছে। সো আশা করি বুঝছেন এই যে জিনিস, ঠিক আছে? 9 কিভাবে করবো? ভাইয়া 9 ইকুয়েশন দেখতে হবে। ইকুয়েশনটা এরকম একটা ইকুয়েশন যেটার হচ্ছে গিয়ে আমি যদি এক্স এর ভ্যালু পজিটিভ নেই তাহলে কখনো পজিটিভের কিউব এক্স এর থেকে বড় হবে না, তার থেকে ছোটই, মানে এক্স এর ছোট ভ্যালু যদি হবে, আমি তাহলে এটা জিনিসটা কি? অবশ্যই নেগেটিভ নিতে হবে, যার কিউব অবশ্যই তার নিজের ভ্যালু থেকে ছোট হবে। নিজের ভ্যালু থেকে ছোট হবে ছোট? কিউব ভ্যালু এটা কিন্তু মানে বড় না না ভ্যালু। মানে নিজের ভ্যালুটা হচ্ছে কি কিউবের থেকে ছোট হবে ছোট নেগেটিভ হবে, নিলে। হ্যাঁ কিউবের থেকে ছোট হবে এবং এই ভ্যালুটা বড় হবে, তাহলে এই বড় জিনিসটা হবে। একটা নেগেটিভ ভ্যালু, তাই না? হ্যাঁ তাহলে নেগেটিভ ভ্যালু, আচ্ছা নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে আমরা জানি যে, তাহলে হচ্ছে দেখেন নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে এই এটা এখন কম্পেয়ার করেন কি হবে? নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে গিয়ে এ বড় হবে না, না, কি হয় আপনার যত বিজোড় সংখ্যক যাচ্ছে তার, তাহলে আপনার যদি এটা তার নিজের বড় হবে। সংখ্যা থেকে পরের সংখ্যাটা বড় হয়ে যায়, যদি এটা হয়, এর পাওয়ারটা পরের সংখ্যাটা কি হবে? বড় হবে, আগের সংখ্যাটা থেকে পরের সংখ্যাটা কিউব করলে কি হয়ে যেতেছে? বড় হচ্ছে। তাহলে বেজোড় সংখ্যা হিসাবে বড় হয়ে যাচ্ছে, তাহলে এইটা থেকে আবার যখন বড় সংখ্যা দিয়ে বেজোড় সংখ্যা দিব, পাওয়ার দিব, তখন কি এটা থেকে আবার বড় হবে না? এই ইকুয়েশন থেকে তো বলতে পারতেছি, বুঝছি? ভাই ভাই আরেকবার যে আমার একটু বুঝে আচ্ছা চেক করেন, একটা 0.1 নেন, ধরেন এটা হচ্ছে 0.1 মাইনাস, এটা কত? মাইনাস করেন। 0.001 মাইনাস 0.001, এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে আপনার ভাই আমি ভগ্নাংশ কি 0.01 0.01। আচ্ছা ভগ্নাংশ, উনি বলছে ভগ্নাংশ কেন, তো ভগ্নাংশ নিয়েন না, -1 নেন। -1 এর কিউব কত? এই -1 কে নিতে পারতেছি, -1 কিউব কি নিতে পারি এখন? নিতে পারি না, এই শর্ত কি? তাহলে -2 নেন, -2 এর হচ্ছে -8, এটা কি হচ্ছে এর বড় হইছে? না, ছোট। না ফ্র্যাকশনে নিতে হবে। তার মানে কি নিতে হবে বুঝছেন? ফ্র্যাকশনে নিতে হবে। ফ্র্যাকশন নিতে হবে, তাহলে ভগ্নাংশ 0.1 নিলাম মাইনাস, তাহলে এরপর এটা থাকতেছে 0.001, মাইনাস হবে এরপরে থাকে এটা কি স্কয়ার করলে কি আসে 0.1 এ 0.01 0.01 পজিটিভ। তাহলে আমি দেখতেছি যে এই ভ্যালুটার যদি কিউব করতেছি, এই ভ্যালুটাকে যখন হচ্ছে করতেছি, এর আগের ভ্যালুটা থেকে যখন আমি দেখতেছি কিউব মানে হচ্ছে পজিটিভ করলে তো পজিটিভ ভ্যালু এসে পড়তেছে, যখন আমি কোনো একটা নর্মাল নেগেটিভ ভ্যালুকে তার পাওয়ার দিয়ে কিউব করতেছি, তখন ওই ভ্যালু থেকে সে কি করতেছে, বাড়তেছে না ডেটাটা? নর্মাল ভ্যালু থেকে কিউব করে ডেটা বাড়ে, তাহলে এইটা হচ্ছে এখন ডেটাটা বাড়ার ডেটা, এই ডেটাকে আবার যখন হচ্ছে উপরে বেজোড় সংখ্যা দিয়ে পাওয়ার দিব, তখন কি আরো বাড়বে না কমবে দশমিক ভ্যালুটা? পারবে। বুঝছি। এই সিকোয়েন্সে কি কি খেলা দেখতেছি যে একটা বেজোড় সংখ্যা পাওয়ার করলে আরো বাড়তেছে নাকি? এটা তো এভাবেও বলা যায়, যেমন এক্স কিউব তার স্কয়ার, তাহলে এক্স কিউব তার স্কয়ার মানে কি, মানে মাইনাস এখানে সামথিং 0.05 হচ্ছে কি পজিটিভ আসবে। আচ্ছা, তাহলে এক্স টু দি পাওয়ার 7 কে কিভাবে বানাতে পারি? তাহলে এক্স কিউব হচ্ছে গিয়ে আপনার তার উপর 4 টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে আপনার এক্স কিউবের উপর স্কয়ার বড় হবে নাকি এক্স কিউবের উপর টু দি পাওয়ার 4 বড় হবে? অবশ্যই এক্স কিউবের উপর টু দি পাওয়ার 4 বড় হবে, যেহেতু 2 আর 4 দুইটাই পজিটিভ। ওভাবে নিতে পারেন, বাট এইখান থেকেও ডিসিশন আসতে পারেন। দেখেন একটা নর্মাল সংখ্যাকে যখন দেখতেছি বিজোড় সংখ্যা দিয়ে পাওয়ার দিতেছি, তখন বয়সটা বাড়তেছে, তো এটা থেকে এটা তো যত বাড়াবো পাওয়ার তত বাড়বেই তো নাকি? হ্যাঁ, ডিসিশন আসতে পারি সবাই? জি ভাইয়া। ওকে, আসতে পারি। ভাইয়া এখানে যদি এখন x⁶ আর 8 থাকতো, কোনটা 6 আর 8 থাকলে তো হচ্ছে পজিটিভ ভ্যালু বেশি এমনিতে পাইতেছেন।
পজিটিভ ভ্যালু কি হয়? এমনিতেই বেশি হয়। এখন পজিটিভ ভ্যালু চেক করবেন, দুইটা ভ্যালু চেক করেন। আচ্ছা ধরেন নেক্সট এই ভ্যালুটাই 0.1, এটা হইতেছিল কত 0.01, স্কয়ার করলে 4 করলে কত আসে দেখেন। যদি ভ্যালুটা পরের ভ্যালুটা কমে তাহলে বুঝবেন কমতেছে, যদি বাড়ে তাহলে বাড়তেছে। ভ্যালুটা তো নেগেটিভ নাকি, নিচেন তো ভ্যালুটা নেগেটিভ। এখন এটাকে আবার 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 দুইটা স্কয়ার করেন, কত আসে? এটাকে স্কয়ার করেন শুধু 0.01 কে। 0.01 কে স্কয়ার করলে তো 0.301 তিনটা জন বাড়ছে না কমছে? কমছে। কমছে। তাহলে বড় ভ্যালুর ক্ষেত্রে কি হইতেছে, মানে দশমিক ভ্যালুর ক্ষেত্রে পাওয়ার পজিটিভ পাওয়ার দিলে কি হইতেছে, বাড়তেছে না কমতেছে? কমতেছে। তাহলে ডিসিশন আসতে পারবেন এভাবে? হ্যাঁ এটাই হয়েছে, এইখান থেকে আমরা এইভাবে ডিসিশন আসছি। ক্লিয়ার? ওকে ঠিক আছে। এই যে এইটা আমরা মক টেস্টে দিয়েছিলাম, সলিউশনও করে দিয়েছিলাম। কি হবে আনসার বলেন তো? সি। হ্যাঁ সি। কেন সি? লজিক দেন। ভাই এখানে বলা আছে যে সব থেকে বড় হচ্ছে মানে আর এর থেকে এস বড়। আচ্ছা তাহলে অপশন চেক করি, তাহলে আর প্লাস এস প্লাস 2 ইন্টু 10⁶। আচ্ছা তাহলে 10⁶ যদি হয়, আমার হচ্ছে কি 10⁶। ওকে, এখানে আছে আবার 10⁹ আচ্ছা 10⁹। আচ্ছা এখান থেকে আসবে যে ক্লোজেস্ট টু আর প্লাস এস ইন্টু 10⁶ প্লাস টি ইন্টু 10⁻12। আচ্ছা টি ইন্টু 10⁻12 যদি দেখি তাহলে হচ্ছে কি আপনার 10-এর উপরে যত পাওয়ার হবে মানে 10⁻12, তার মানে অনেক বড় একটা ভ্যালু। তাহলে সেই তুলনায় এস ইন্টু 10⁶ আর আর অনেক নগণ্য একটা ভ্যালু। সো এই মানে খুব বেশি মানে তুলনা করা যায় না। তো এটা হচ্ছে কি মোটামুটি 10 ইন্টু মানে 10-এর জিনিসটা পাওয়ার এইভাবে 12 আসছে, আমাকে বলছে ঠিক আছে লজিক ঠিক আছে, আমাকে বলছে একের থেকে আর বড়, আরের থেকে 2 এস বড়, এস থেকে টি বড়, টি থেকে 2 বড়, মানে টিটা বড় ভ্যালু। এখন এই ভ্যালুর সাথে 10⁻12 গুণ, তাহলে এই বড়। এর মধ্যে বলছে যে এ প্লাস এটা প্লাস এটা যোগ করে বলতে বলছে যে আসলে যোগফলটা কার কাছাকাছি আসবে। আচ্ছা ধরেন আপনার কাছে 12 টাকা আছে, প্লাস আপনাকে বলছে 2 টাকা, প্লাস আপনাকে 1 টাকা, যোগফলটা আসলে এই আসছে কত 15 টাকা। 15 টাকা কার কাছাকাছি, 12-এর কাছাকাছি না 2-এর কাছাকাছি না 1-এর কাছাকাছি, কার কাছাকাছি আছে? 12 কাছাকাছি। তাহলে ক্লোজেস্ট কার কাছাকাছি হবে, বড় ভ্যালুটার কাছাকাছি না? জি ভাই। বুঝছি। এটা ট্যাপ এবং হচ্ছে এটাই হচ্ছে ইটিএস, এইভাবে চিন্তা করতে হবে আপনার। সো এখানে বলছে এই কোশ্চেনটাই বলছে ক্লোজেস্ট সাম, এই সামটা ক্লোজেস্ট কার কাছে যাবে। বুঝছি সবাই? জি ভাই। ওকে বুঝলে তো ভালো। আমরা তাহলে অলরেডি 20 জন আছি, তাহলে তো ভালো। ওকে সেকশন 6। One, what is the which is the following is greatest? তাহলে গ্রেটেস্ট আমরা কিভাবে চেক করব? অপশন টেস্টে চলে যাব। তাহলে এখানে বলা আছে 3 টু দি পাওয়ার 100, 2 টু দি পাওয়ার 100, এগুলো বাসায় কিন্তু কইরেন। 3 530, তাই না? এটাকে কি লিখতে পারি, ভাঙতে পারি না? এটাকে এই যে 30 কে কিভাবে লিখতে পারি বলেন তো? 3 into 2 3 into 5 5 into 2। আমরা এইভাবে না লেখা, ধরেন 30 5 এত কিছু নাই না, আমরা জাস্ট 3 তেই নিয়ে আসি। জাস্ট আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 10, মানে এক আমরা জাস্ট রাখলাম। সমস্যা আছে? কাছাকাছি রাখলাম আর কি, আমরা তো জাস্ট কম্পেয়ার করব। তাহলে দেখেন এটা আসছে কত, 3 to the power 3 কেমনে হইছে? আরে 3 টু দি পাওয়ার 3 মানে কত, 29 না 27 না 27, আমরা 27টা নিয়েছি আর কি। বাট আমি জাস্ট কম্পেয়ার করে দেখেন, আমার তো গ্রেটেস্ট দরকার। দেখেন তো এই ভ্যালুটা হয়তো বা আরেকটু বাড়লে একটু বেশি বাড়তো, এই ভ্যালুটা কি এই ভ্যালুটার কাছাকাছি ধারে কাছেও যায়? না, আমি জাস্ট এটাকে 30টাকে 3 কিউব মানে কত 27 না, কাছের একটা কিউব ভ্যালুতে নিয়েছি। 3 তে 3 নিচে বেস 3 তে আনার চেষ্টা করতেছি, আর কিছু না। 3 তে যদি আনি তখন এটাকে 3 কিউব হচ্ছে উপরে আসে হচ্ছে 10 আর নিচে 2 টু দি পাওয়ার 10, তাহলে পাওয়ার উপর গুণ হয়ে যায়। তাহলে 3 30 প্লাস 3 10। আচ্ছা 3 10 2 10 আর 3 30 কোন সময় কি এটার কাছাকাছিও আছে গ্রেটেস্ট? তাহলে এই তুলনায় কি এটা বাদ নাও টু? বুঝছি সবাই? আচ্ছা এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ এখন। আচ্ছা এটার সাথে আবার এটাকে কম্পেয়ার করব। এটাকে সেম আবার লেখা যায় 3 30, উপরে থাকে 3 3 × 6, তাই না? 3 6 আর 10, মানে 10 হচ্ছে ওই 5 10, এটা তো অলরেডি এটার থেকে ছোট, দরকার আছে?
ভাইয়া ওইটাকে কেন ওই যে 3 কিউবের মতো 2 দিয়ে কি করা যাবে? করা যাবে, সমস্যা নেই তো, কিন্তু আমার দরকার কি, মানে আমি দেখতেছি স্কোয়ার ভ্যালু 100 সাথে তুলনা করার দরকার আছে, না পাওয়ার 100 আর এখানে স্কোয়ার কার সাথে কি নাকি? আচ্ছা এখানে বলছে 3 এবং 2 5 টু দি পাওয়ার 100, আর এখানে বলছে উপরে 32 টু দি পাওয়ার 10, তো এটাকে আমরা বলতে পারি ধরেন হচ্ছে আবার 3 টু দি পাওয়ার 3 ধরতে পারি, সামথিং কাছাকাছি। আলটিমেটলি 3 টু দি পাওয়ার 10 বা হইতে পারে ধরেন আরো 2 বাড়াই দিলাম বা 15 বাড়াই দিলাম, সমস্যা নাই। এটা কি কখনো এটার সাথে যায়? যায় না তো, এটার সাথেও যায় না। তাহলে দেখতেছি যে আমরা বাকি সব কাটা 5 টু দি পাওয়ার 10 থাকে, আর একটা মানে 5 টু দি পাওয়ার 100 থাকে, আর একটা এটা থাকে, এই দুইটা থেকে একটা আনসার হবে। এই দুই থেকে আনসার কি আমরা জানি, যার বেস বড় তার পাওয়ার যদি বড় থাকে তাহলে ওই পাওয়ারটা অনেক বড় হয়। যেমন ধরেন আছে 2 টু দি পাওয়ার 5 প্লাস 3 টু দি পাওয়ার 1, আর এটা যে কথা না 2 টু দি পাওয়ার 2 3 টু দি পাওয়ার 1 দিলাম, আরেকটা বললাম আমি সরাসরি 3 টু 5 5 টু দি পাওয়ার এটা কত 5 টু দি পাওয়ার এখানে দিয়েছি 3 এবং এটাও 3 দিলাম, 3 টি না দিই আমরা নরমালি দিই 2 টু দি পাওয়ার 2 প্লাস 3 টু দি পাওয়ার 2, আমরা নিলাম সরাসরি 5 টু দি পাওয়ার 2। দেখেন তো কোনটা বড়? 5 তাহলে কি দেখতেছি যে বড় ভ্যালুর ক্ষেত্রে বেস যার বড় হয়, পাওয়ার সমান থাকলেও কি যোগফলের তুলনায় বেস যার বড় ইন্ডিভিজুয়ালি তার কি হয় আনসার কি বড় হয়। বড় হয়। তাহলে এটা বড় না এটা বড়? বেসটার বড়। বুঝছি এবার কম্পারিজন বুঝছি। ঠিক আছে ভাই এইটা দিছিলেন বোধহয় আগে, যে আগেরটা দেওয়া হয়েছিল। হুম ওকে, তাহলে হচ্ছে উইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন, হ্যাঁ এটা কিভাবে করবো অর্পিত দেবো, কিভাবে করবো? সমস্যা নেই, জাস্ট এটা কিউব করে, এটা তো কিউব বের করতেই পারবেন, কিউব করে নেন নাকি? আর যদি কিউব না করতে পারেন তাহলে কি করতে পারি, স্কোয়ার করে দিব। প্রথমে হচ্ছে কিউব করে দিব, কিউব মানে এই জিরোকে কিউব করলে জিরোই থাকতেছে, আর এটা হচ্ছে ওইটারে কিউব করে দিবেন, অপশন টেস্ট করে নেবেন। হয় এটার রুট ওভার তো আমরা ক্যালকুলেটরে পাবো না, আমরা তো কিউব করতে পারবো নাকি, পারবো না? হ্যাঁ ভাইয়া কিউব। কিউব করতে পারবো, তাহলে নরমালি কিউব করলে 0.8 থাকবে, আর এটা 0.2, হ্যাঁ 0.8 0.2 0.2 থেকে 0.8 বড় না ছোট? ভাইয়া কিউব করলে তো ওটা 0.1 হবে, 0.2 এর কিউব। না না 0.8 থাকলো, আর হচ্ছে এটা কত আসে 0.2 এর কিউব করলে 008। 0.008, এটা কি মাস্ট বি ট্রু বড় হইতেছে? না না এটা ওই তো যে ছোট। ছোট, তার মানে হচ্ছে ছোট হইতেছে, তার মানে এই মাস্ট বি ট্রুটা আমি খুঁজবো, বুঝতে পারছি? জাস্ট কিউব করব, লাস্টেরটা কিউব হবে। করে সংখ্যা দিয়ে আমরা খুঁজবো, খুঁজলে আমরা আনসার পেয়ে যাব। ঠিক আছে লাস্টেরটা হবে। ওকে, যেটাই হোক। আচ্ছা এই কোশ্চেন প্রয়োজন নাই, এই কোশ্চেন হচ্ছে অনেক আগে আসছিল, এটা আমি আর পরবর্তীতে নিজেও আমি চেক করি নাই। ঠিক আছে এটা দেখেন, এটা এখানে কি বলছে, রেসিপ্রোকাল মানে কি? উল্টা উল্টা উল্টা, হ্যাঁ, তাহলে 1/x। উল্টা 1/x - 2 = দেওয়া আছে x + 3, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ অল পসিবল ভ্যালুস অফ x, x এর পর তাহলে এটাকে নরমালি হচ্ছে গুণ করি, তাহলে এই পাশে থাকে x² + x - 7 = 0। এখন এটা যেহেতু যায় না, আমরা কি দিতে পারি, ওই যে নরমাল সূত্রটা, ও এইভাবে নরমাল সূত্র যেটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা ওই যে নরমাল সূত্র দিতে পারি -b ± √b² - 4ac/2a, এখান থেকে আমরা দুইটা ভ্যালু পেতে পারি, অথবা আমরা দ্বিপদী পড়ছিলাম ওই যে দুইটা যোগফল আলফা প্লাস বিটা করলে কত আর আলফা বিটা কত, তাই না ওই ইন্টারে? জি ভাই, মিডিল টার্ম বলে। হ্যাঁ, তাহলে আলফা প্লাস বিটা মানে দুইটার যোগফল হয় কি, দুইটার যোগফল হচ্ছে কি সি মানে বি বা মাইনাস বি বাই এ, ওই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তখন আমরা আলফা প্লাস বিটা যোগ করা, দুইটা যোগ করার কারণে বের করতে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা হচ্ছে কি সি বাই এ। তাহলে আমাকে বলছে প্রোডাক্ট মানে কি, যোগফলটা না গুণফলটা বের করতে বলছে? গুণফল c/a। তাহলে গুণফল হচ্ছে সি বাই এ মানে কি -7/1, তাহলে आंसर কত? -7। -7। আর যদি প্রোডাক্ট না সাম বলতো তাহলে আমরা কি বলতাম, আমরা বলতাম 1/1, তাহলে 1, বুঝছি? -1 তো বুঝছেন? হ্যাঁ
ওকে, তাহলে এখানে এই জিনিসটা খেয়াল রাখেন, এই জিনিসটা করলে হচ্ছে আপনার এই এত বড় ইকুয়েশনটা করা লাগবে না। ঠিক আছে, এটা হচ্ছে অপশন টেস্ট করবেন। অপশন টেস্ট ওই 0 1 1 এগুলো দিয়ে করবেন। এই যে এটা 0 1 অথবা 1 0 অথবা এই দুইটা দিয়ে হতে পারে। আর কি 1 কোনোভাবে কি আর হতে পারে? ভাই এটা কি করতেছেন? 0.8 আর 6 ভাইয়া, 0.86 ছিল একটা। আর একটা হচ্ছে 0.6। এই যে x এর ভ্যালু, এই যে শর্ত কি, x হচ্ছে 0 থেকে বড় অথবা সমান, y 0 থেকে বড় সমান অথবা x² + y² = কত হতে হবে টোটাল? দুইটার যোগফল 1 হতে হবে। x এর মান যদি 0 বসাই, y এর মান যদি 1 বসাই, তাহলে কি হতে পারে? 1 হতে পারে। তাহলে x এর মান হতে পারে যা +-1, y এর মান হতে পারে কি +-1 অথবা 0 0। আবার হইতে পারে 8.8 0.8 এর স্কয়ার এবং 0.6 এর স্কয়ার করলে কি হয়? 1 হয়, যোগ করলে। বুঝছেন? এই চারটা জিনিস অপশন টেস্ট করবেন, মানে বসাবেন, বসায় দেখবেন আসলে কোনটার জন্য আসলে শর্তগুলো মানে। এখানে মেবি দুইটার জন্য শর্ত মানে না, একটা কোনটার জন্য মানে, এটার জন্য মানে, আর কোনটার জন্য যেন মানে লাস্টেরটা করে নেবেন, লাস্টেরটা। জাস্ট এই অপশনগুলো টেস্ট করবেন, করে কিভাবে মানে দেখেন, এই যে x এর ভ্যালু এই দুটো হইতে পারে, তাহলে x এর ভ্যালু যদি দুইটা যোগ করেন 0.8 + 0.6 যোগ করেন, তাহলে কি দুইটা কি একের থেকে বড় না? বড় তো। আবার যদি হচ্ছে 0.1 আমি তো পাইতেছি শুধু x এর মান 1 আর y এর মান 0, একবার 1 একবার 0, তাহলে দুইটা যোগ করলে কি 1 পেতেছি, তাই না? আবার একটা x এর ভ্যালু -1, y এর ভ্যালু 0, তাহলে কি x এর মাইনাসের দিকে পাইতেছি, 1 ও পাইতেছি, মাইনাসের দিকে পাইতেছি, নাকি মাইনাসের দিকে পাইতেছি না? ভাই এটা তো খালি y এর। এটি তো y এর ভ্যালু চাইতেছি। y এর ভ্যালু যদি আমাকে বলছে y এর টোটাল ভ্যালু x এর, এখানে তো যদি এটা তো x এরও সেম ভাবে পাইতেছি, কিন্তু x এর কি অপশনে আছে? আছে অপশনে? না, অপশন এই জন্য x যদি থাকতো এটাও কি হইতো, আনসার থাকতো। এইটা পাইতেছি এবং এই দুইটা পাইতেছি। এই অপশনটা যে আসছে, এই অপশনটা যদি এক্সেপশনাল না চিন্তা করেন, যে এটা হচ্ছে 0.8 + 0.6 স্কয়ার করলে যে 1 আসে, এইটা যদি না চিন্তা করেন, এই আনসারটা কখনোই আসবে না। সবগুলো এটা দিয়ে সিদ্ধ হবে, এটা হবে না। এটা একমাত্র এটার জন্য হয়েছে যে 0.8 + 0.6 করলে কি হয়ে যায়, 1 এর থেকে বড় হয়ে যায়। বুঝছেন? এই 1 যে স্কয়ার করলে হয়, এই জিনিসটা না জানলে কি এটা হবে? না, হবে না। এই জিনিসটাই হচ্ছে পাজল। এই জন্যই বলছে যে আপনি আনসার করবেন 50% আর কি, আর 50% রেখে দিবেন। 6, হ্যাঁ করেন। Well, each student in school takes either French or Spanish, but not both. Each class has some male and some female students. So the ratio of the number of female students to the number of male students is less. Spanish class for French class. কি বলছে আবার বলি, কি দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট। ঠিক আছে, আচ্ছা আমি ধরলাম ফ্রেঞ্চ ক্লাসে এটা ফিমেল মেল ফ্রেঞ্চ, আর স্প্যানিশ এটাতে আবার মেল ফিমেল আছে। আমাকে বলছে দ্য রেশিও দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট টু দ্য নাম্বার অফ মেল, ফিমেল বাই মেল ইজ লেস ফর ফ্রেঞ্চ ক্লাস দেন স্প্যানিশ দেন ফ্রেঞ্চ। মানে এটার হচ্ছে রেশিওটা কম এটা থেকে। তাহলে কম যদি বানাইতে চাই, ধরলাম আমি এখানে ধরলাম ফিমেল একটু বেশি, কম ফিমেল ধরলাম এখানে 20, এখানে ধরলাম 80 ধরলাম, তাহলে এটার রেশিও হয়ে গেল কত? না, এটা উল্টা ধরতে হবে, কারণ মেল বাই ফিমেল বাই মেল বলছে। তাহলে ধরলাম এটা ধরলাম হচ্ছে 20, এটা ধরলাম 80, তাহলে এটার রেশিও হলো কত? 80/20 মানে 4, আর এটা নিতে হবে তার কম, 4 এর কম নিতে হবে। তাহলে আমি ধরলাম এটা ফিমেলটা ধরলাম, ধরেন এখন 20 এর জায়গায় এখন 40 ধরলাম, আচ্ছা এটা 60 ধরে, এটা 40 ধরে, তাহলে আমরা পাইতেছি কত? 40/60 নাকি? আচ্ছা ভগ্নাংশ চলে আসে বিদায় ছোট ভগ্নাংশ আমরা একটু উল্টা ধরি। ভাইয়া ফিমেল 20 ধরে, মেল 10 ধরি। হ্যাঁ ধরি, ফিমেল হচ্ছে 20, মেল 10, তাহলে 20/10 2 হলো। তাতে শর্ত তো মানছে নাকি? শর্ত মানছে। ওকে, তাহলে কোশ্চেনে যাই। বলেন তো
পড়েন। The ratio of the number of female students to the number of male students in French class. তাহলে ফ্রান্সে কি বলছে 80/20. 80/20, এটাই তো বলছে। আচ্ছা আমরা নরমালি রেশিও ধরছি, হ্যাঁ তারপরে Out of the 4, a ratio of the female students to the male, ratio of the female students to the male uh, number of male students in the school. মানে টোটালটা স্কুল, চাইছে। হ্যাঁ টোটালটা এইটা তো পাইছি 4, এটা কত তাহলে? এটা ভাইয়া ফিমেল না, নাম্বার অফ ফিমেল এখন আপনার কত টোটাল? 100 100 100। টোটাল আর স্টুডেন্ট কতজন? টোটাল স্টুডেন্ট হচ্ছে গিয়ে 130 30 মানে নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট টু দ্য নাম্বার অফ মেল, মানে টোটাল মেল, সরি টোটাল মেল কত? মেল 30। তাহলে 30 হচ্ছে এটার তুলনায় কি বড় না ছোট দেখেন তো? এটা 10/3 না, আর ওখানে তো 4, 4, তাহলে তাহলে হচ্ছে কত? কি বা 3 পয়েন্ট সামথিং আসে। এ বড়। কে বড়? এ বড়, বুঝছি। হ্যাঁ ওকে ঠিক আছে। 7 করেন। My restaurant has a total 16 tables, each of which can seat a maximum of 4 people. Acha. For if 50 people were sitting at the table in the restaurant with no tables empty, and with the greatest possible number of tables that could be occupied by just one person. তাহলে আমার কাছে টোটাল টেবিল আছে কয়টা? 16টা। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা টেবিলের মধ্যে আমাকে বলছে ম্যাক্সিমাম কত জনকে নিতে পারবো? জাস্ট একজন আছে টেবিলে। আচ্ছা ধরলাম আমি সবাই একজনকে প্রথমে নিয়ে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। তাহলে এরকম সবাই যদি একজন নিয়ে নিই, তাহলে আমার কাছে 50টা টেবিলের মধ্যে সবাই একজন করে নিয়ে গেল 16টা টেবিল। তাহলে আর টোটাল আর কতজন মানুষ আছে? টোটাল আছে হচ্ছে গিয়ে আপনার 34টা। 34 জন। তাহলে আমি এমন ভাবে বসাবো যেখানে একজন বেশি দেবে। আমি ধরে নিলাম সবাইকে এক বলে নিয়েছে, এখন বাকিগুলোতে সর্বোচ্চ সংখ্যক বসায়া ম্যাক্সিমাম। তাহলে ধরলাম আমি বাকি 34 জনকে, আমি ধরলাম বাকি 33 জনকে বসাইতে গেলে আবার জায়গা তো তিনটা করে আছে, 11টা লাগবে, 11টা লাগবে তাই না? 11টা বুকড হয়ে গেছে পুরোপুরি 4টা করে, তাই না? হ্যাঁ 11টা পুরোপুরি 4টা বুক। তাহলে আমার কাছে আর কয়টা আছে? আর একজন আছে, আরেকজন আরেক টেবিলে গিয়ে আরেকটা আর টেবিল আছে কয়টা? 16টার মধ্যে টেবিল আছে 16টা। 5টা। হ্যাঁ 5টা আছে। 5টার মধ্যে এই যে এখানে আরেকজন আছে না, আরেকজনকে আমি আরেকটা টেবিল দিয়েছি। তাহলে একটা টেবিলে আছে 2 জন, আর বাকি 4টা টেবিলে কয়জন আছে? 4 জন আছে। তাহলে ম্যাক্সিমাম সংখ্যক এভাবেই তো সম্ভব নাকি? 4টা টেবিল। আর কি কোনোভাবে সম্ভব? এই যে আরেকজনকে তো আমি আরেক জায়গায় বসাইতে পারবো না, কারণ অলরেডিদের বাকিগুলো বুকড। হ্যাঁ বুঝছি এবার? হ্যাঁ ভাইয়া। ওকে, এটার অ্যানসার সি, এটা অনেকবার বুঝাইছেন। আচ্ছা অনেকবার বুঝাইছি, এখন কি আপনি বুঝাই দেন। ভাই যে একবার 0 বসে চেক করব, একবার 1 বসে চেক করব ওই y আর x এর ভ্যালু আমার কতটুকু আসে। তাহলে আমরা হচ্ছে এই সব কোশ্চেন সব সময় আমরা হচ্ছে জাস্ট হচ্ছে রেশিও বসায় চেক করি, যে এখানে এই যে 0 এখানে আছে, 0 বসানোর পরে এখানে x এর ভ্যালু আমি y এর ভ্যালু 0 এক্সপেক্টেড, যদি 0 থেকে বড় হয় তাহলে এটা হচ্ছে থিংকিং করব, এটা থিংকিং করব, আর 0 হয় তাহলে এই তিনটা থিংকিং করব, তারপরে 1 বসাবো। আচ্ছা 1 যেহেতু দুইজনের সমান আছে, তাহলে আমি 1 না, আমি হয়তো বা 0.5 বসাতে পারি, -0.5 যখন বসাবো, মাইনাসের ভ্যালু নিচের দিকে বসাবো, তখন আমি ওই 0.5 পজিটিভ x এর ভ্যালু 0.5 যখন বসাবো, তখন আমি এক্সপেক্ট করব y এর ভ্যালুটা কিসের দিকে? নিচের দিকে। যদি নিচের দিকে হয় তাহলে এটা চিন্তা করব, এটা তো চিন্তাই করব না, এটা উপরে দিয়ে গেছে এটাও চিন্তা করব না, এটা যদি এটা উপরে দিকে এটাও চিন্তা করব না, এটাও নিচে এটা চিন্তা করব না, -5 এটা নিচের দিকে আসছে, তখন আবার এটা চিন্তা করতে পারি, তখন আরেকটা বেলুনে চেক করব, 2 দিয়ে চেক করে দেখব, তাহলে এইটা আসবে। সো আমরা জাস্ট কয়েকটা অপশন, একটা অপশন চেক করলে সরাসরি চলে আসবে, এগুলো কিছু না। 0 বসালে আমি জানি 0, তাহলে 0 হচ্ছে আমার অ্যাকসেপ্টেড, পাস করছে, তাহলে এই থাকে এখন 4টা। এখন যদি আমি 1 বসাইতাম, 1 বসালে তো এখানে তো 1 -1 তাহলে 0 হইতো, 1 বসালে 0, আমি দেখতেছি এটা পাস করতেছে, তাহলে এখানে এটা বাদ আগে গেছে, -1 বসালে 0 থাকতেছে না, সো -1ও আমার ইয়েতে বাদ, তখন ওই এখান থেকে অপশনে আসে আনসার, এটা সব চেক করে পাস করবে। সো আপনি অপশন টেস্ট করে তাকে হচ্ছে কোয়ালিটি পাস করাবেন, বুঝতে পারছি?
ঠিক আছে। আচ্ছা 9 হচ্ছে কিভাবে চিন্তা করবো বলেন তো? 9 হচ্ছে কি ওটাকে মিডল টার্মে ভাঙাবো, তাহলে হুম, x এর ভ্যালু আসে x is less than or equal 3 আর x is less than or equal 2, দুইটা আসে। তাহলে এই দুইটাকে আমার হচ্ছে গিয়ে ওই অপশন ই তেই 2 যায়, 2 এবং থেকে 3 3 এর আসে, মধ্যে। 2 এবং 3 আসে, আমরা তাহলে হচ্ছে কি 2 থেকে বড়, x এর মান 3 থেকে ছোট। সো হ্যাঁ, আমরা এই একটা এই দুইটার মধ্যে। সরাসরি সূত্র জানি, যদি আমাদের পুরো ইকুয়েশনে যদি দুইটা ভ্যালু যদি এরকম থাকে, তখন আমরা জানি এইটাকে আমরা হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে কিভাবে নিতে পারি, ছোট ভ্যালু থেকে বড় ভ্যালুতে একটা রেঞ্জে বড় সাজাতে পারি। সো রেঞ্জে আমি দেখতেছি হুম শুধুমাত্র ই যাচ্ছে। ই ঠিক আছে, তাহলে এটা আবার বলি, এটা একটা মিডল টার্ম করবেন, করার পরে একটা ইকুয়েশন বেরোবো, ওই ইকুয়েশনটা কোন রেঞ্জের মধ্যে আছে এটা বের করতে বলছে। আশা করি সবাই বুঝতে পারছেন। হুম হুম, এটা এটা x এর ভ্যালু 1, -1, 2, তাহলে 1 থেকে -1 এর মধ্যে একটা হবে, তাহলে 1 থেকে -1 এর মধ্যে আসি একটা প্রথমটা, সো প্রথমটা উত্তর হবে। আর 2 তো আসি, 2 এর বড় সব হবে। আপু এক্স এর ভ্যালুটা কি করছেন এখানে? এই যে ইকুয়াল টু 0 সব। আপনি কোনটার জন্য 0 আসে দেখেন, এই যে y ইজ পজিটিভ হইতে হবে, তাহলে x এর ভ্যালু 1, -1, 2। এই যে এক্সেল গুলো যদি জিরো বসাইতেন, হ্যাঁ ধরেন জিরো বসাইলেন, জিরো বসাইলে কত, -2, -1 আর 1 না, তাহলে হচ্ছে হ্যাঁ 2 থাকতেছে, তাহলে পজিটিভ না, হ্যাঁ তাহলে জিরো তো পাস করছে, তাহলে হচ্ছে এইটা তো বাদ, এটা তো জিরো নেই তারা নাকি, বুঝছেন? এখন হুম হচ্ছে -1 দিলে দেখেন -1 কিন্তু এটা নাই, এই যে গড়টা সাদা মানে কি, ওটার সাথে -1 মানে থেকে -1 বাদ দিয়ে। বড়, -1 থেকে বড়, তাহলে -1 নিলে তো জিরো এসে পড়তো, -1 থেকে বড় নিলে এক্স এর ভ্যালু, তখন ওই আলটিমেটলি মানে জিনিসটা আবার পজিটিভ আসবে, তাহলে এই জিনিসটা পাইতেছি, এখানে পজিটিভ পাইতেছি, আবার এখানে পজিটিভ নিলে তো পজিটিভই পাইতেছি। ঠিক আছে, হুম ওই যে 1 এর থেকে ছোট ভ্যালু যেটাই নিই না কেন মাইনাস মাইনাস হয়তো হওয়ার পরে এটা হইতো, তাহলে এই জিনিসটাতে পাইতেছি। আর 2 এর থেকে বড় যে কোনো বললে নাই না কেন, এটা পুরোটা কি আসবে, পজিটিভে আসবে, বুঝছেন? হ্যাঁ, 2 এর থেকে বড়। জাস্ট ওই জিরো, এই চিত্র দেখে আমি জাস্ট মানটা বসাইছি, বুঝছেন? হুম। ক্লিয়ার? হ্যাঁ, আবার ভিডিও দেখবো। ওকে, ঠিক আছে। আর করবেন নাকি আজকে ভাইয়া এতটুকুই? 7 নাম্বারটা আবার একটু দেখাই দেন না। 7 নম্বরটা কি সমস্যা এটা বলা। প্রথমত 16টা টেবিল নিলাম, 16টা টেবিলের সবগুলোর মধ্যে আমরা একজন একজন করে নিয়ে নিলাম। হুম, তো একজন একজন নিয়ে করলে তো 16 জন হয়ে গেল, তো 50 থেকে 16 গেলে আর হচ্ছে 34 থাকে। এরপর কি করছেন এটা? এরপর তারপরে কি করছি? 34 থেকে আপনি 33 জন নেন, যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে কি 4টা মানুষ বসবে, তাহলে আপনার কিন্তু প্রত্যেকটা টেবিলে 3 জন করে মানুষ ফাঁকা আছে। তাহলে আপনি যদি 3 জন করে নেন, তাহলে 3, 11, 33, ঠিক আছে? তাহলে আপনার 11টা টেবিল অলরেডি বুকড। আপনি তো 4 জন মানুষ ম্যাক্সিমাম বসাতে পারবেন, আর তো বসাতে পারবেন না। 11টা টেবিল বুকড না আপনার? আচ্ছা, হ্যাঁ তাহলে এখন আপনার বাকি আছে 5টা টেবিল। ওই যে 34 ছিল না, তাহলে ওই একটা মানুষকে আপনি যে কোনো একটা টেবিলে বসাবেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনার বাকি থাকে কয়টা টেবিল? 4টা টেবিল। এই 4টা 4টা টেবিল টেবিল। আপনার একদম গ্রেটেস্ট পসিবল হচ্ছে কি 1 পার্সন বলছে, জাস্ট 1 পার্সন। তাহলে জাস্ট 1 পার্সনে 4টা টেবিলই থাকে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, বুঝছি। ওকে, ঠিক আছে। আর কেউ করবেন অন্য সেকশন? হ্যাঁ, আজকে করবেন নাকি রেখে দিব? আজকে আর না। আজকাল না। ওকে, ঠিক আছে। আমরা কিন্তু এগুলা শেষ করার পরে নিউ পাজেল পড়বো, নিউ পাজেলের 20টার মতো ম্যাথ আছে, এগুলা কিন্তু করব। সো আমি কয়েকদিনের মধ্যে শেষ করে দিব, ওই অদ্রিতা আপু অন্যদের মেবি এরপরে মেবি ওনারই পরীক্ষা, ওনার আগে বাকিগুলা করে দিব। সো 6 হয়েছে, সো হয়তো বা আর একটা, দুইটা, তিনটা, আর ওইখানে একটা ক্লাস, 4টা ক্লাস লাগবে। সো 4টা ক্লাস আমি হচ্ছে 8 তারিখের আগে নিয়ে নেব।